তো যদি আপনারা দেখেন অ্যাকাউন্ট বলতেছে কি রেস্ট্রিক্টেড এরকম অপশন চলে আসে, তো সেক্ষেত্রে জাস্ট এখান থেকে দেখেন সি ডিটেলসে চলে যাবেন। হ্যাঁ, সি ডিটেলসে গেলে সে আসলে আপনাকে বলে দিবে এখানে যে কেন আর কি সে আপনাকে রেস্ট্রিকশনটা দিয়েছে। তো দেখেন সে কি বলতেছে, আমরা কিছু আনইউজুয়াল অ্যাক্টিভিটিস দেখতেছি। তো আমার কাছে মনে হয়েছে এই জন্য আমি রেস্ট্রিকশন করে দিয়েছি আপাতত। বাট তুমি যদি এটা ইউজ করতে চাও তাহলে কি করতে হবে, এই যে দেখেন রিকোয়েস্ট আর রিভিউ আছে না এখানে, এইটাতে জাস্ট আপনারা ক্লিক করবেন। এটাতে ক্লিক করার পর আপনার এনআইডি পাসপোর্ট এগুলো দিয়ে জাস্ট আপনার অ্যাড করে দিবেন। হতে পারে পিকচারের মাধ্যমে ফোন দিয়েও তুলতে পারেন, বা কি বলে এটাকে স্ক্যান করে স্ক্যান কপিও দিতে পারেন, কোনো সমস্যা নেই। তো এটা দিয়ে দিলেই আশা করি 2-1 দিনের মধ্যে আপনারা পেয়ে যাবেন। তো এটা নিয়ে ঘাবড়ানোর কিছু নাই। বাট সমস্যা হয় কখন বা রেস্ট্রিকশনটা প্রবলেম করে কখন, যখন আপনি তাদের কোনো রুলস ভায়োলেট করবেন। অর্থাৎ আপনাকে বলেছে কোনো ইলিগাল অ্যাড না দিতে, আপনি কি করলেন আর কি স্প্যামি বা ইলিগাল হচ্ছে কি বলে এটাকে কি বলতে পারে ম্যানিপুলেটিভ অ্যাডস গুলো আপনি রান করতেছেন। তো এই জিনিসগুলো করা যাবে না। একই অ্যাড ম্যানেজারে যদি আপনি ধরেন এই যে রেস্ট্রিকশন হলো, এটা তো আমি বুঝতেই পারতেছি যে নর্মাল একটা সিকিউরিটি পারপাসে দিয়েছে। এরপরে এরপরে হচ্ছে ধরেন আপনি যদি কোনো রুল ভায়োলেট করেন, আবার যদি আপনার কোনো আনইউজুয়াল অ্যাক্টিভিটি থাকে তখন আবার রেস্ট্রিক্ট করতে পারে। আবার সেম প্রসেস, আপনি যদি মনে হয় যে আপনার কোনো প্রবলেম নাই, ফল্ট নাই, সেক্ষেত্রে আপনি রিভিউতে দিবেন। দ্যাটস ইট, এই একই জিনিস। ঠিক আছে, বাট ইউজুয়ালি একবার রিভিউতে দেওয়ার পর এই যে এইভাবে রিভিউ করার পর আপনাকে আর সেকেন্ড টাইম ওইভাবে রিভিউ চাবে না। মেনলি হচ্ছে যে আপনাকে যদি ব্যান করে দেয়, রেস্ট্রিকশন ধরে নিতে পারেন আপনাকে ডিরেক্টলি রেস্ট্রিক্টেড করে দিবে। আপনি কোনো ভায়োলেট করলে ডিরেক্টলি রেস্ট্রিক্টেড করে দিবে। বাট স্টিল দেয়ার ইজ এ চান্স, আপনি যদি ফেসবুকে রিকোয়েস্ট করেন আর কি, অনেক সময় ইয়াও করা যায়, কি বলে এটাকে লিখে বলা যায়, ডিসক্রাইব করা যায় আপনার ইস্যুটা। ওটা হচ্ছে কিছু ব্যান 2-1 বার রেস্ট্রিক্টেড হয়ে গেলে ওইখানে অপশন থাকে যে তুমি একটা আবেদন করো। সো এখানে বলা যায় আর কি মাপটাপ চাইলেন, আমি আর করব না, ঠিক আছে। তো তখন হচ্ছে অনেক সময় দেয়। আর একটা হচ্ছে পার্মানেন্ট, সেক্ষেত্রে আপনাকে একদম এই অপশনও থাকবে না, রিভিউতে দেওয়ার মতো অপশনই থাকবে না। সেক্ষেত্রে বুঝে নেবেন কি অ্যাড ম্যানেজারটা কি ডেড, বা নতুন অ্যাকাউন্ট তৈরি করে তারপরে কাজ করতে হবে। ওকে, না এই আইডিতে আর করতে পারবেন না আর কি। আপনার যদি অন্য অ্যাড, আমাদের তো অ্যাড ম্যানেজার অনেকগুলো না, আমরা তো অ্যাড ম্যানেজার অ্যাকাউন্ট অনেকগুলো তৈরি করতে পারবো। সো যদি আমার এই অ্যাড ম্যানেজারটাতে প্রবলেম করে, অন্যান্যগুলো যদি আমার ঠিক থাকে আমি ওগুলো ইউজ করতে পারবো। কিন্তু যদি পুরোটাতে সমস্যা হয়, পুরো আর কি সবই চলে যায়, তাই সেক্ষেত্রে তো আর কিছু করার নেই, আপনাকে নতুন করেই তৈরি করতে হবে, দেন কাজ করতে হবে সেম ভাবে। আচ্ছা ঠিক আছে, সো এটা থাকুক এটার জায়গায়, আমাদের তো দরকার নাই। আমাদের আজকের ক্লাসের টপিক হচ্ছে ফেসবুক পিক্সেল এবং কাস্টম অডিয়েন্স। সো আমরা ফার্স্টেই জেনে নেই যে ফেসবুক পিক্সেল মূলত জিনিসটা কি। সহজ ভাষায় যদি আমি বলি, ফেসবুক পিক্সেল হচ্ছে একটা কোড। ফেসবুক পিক্সেল হচ্ছে একটা কোড যেটা হচ্ছে আমি আমার ওয়েবসাইটের মধ্যে বসাই ওয়েবসাইটের ডাটা ট্র্যাকিং এর জন্য। ওয়েবসাইটের থেকে আমি বিভিন্ন ডাটা নিয়ে ওই ডাটাকে কেন্দ্র করে আমি হচ্ছে কি করি, ফেসবুক থেকে বিভিন্ন অ্যাড রান করি। এখন ম্যাক্সিমাম ক্ষেত্রে মেইন পোর্শনে আপনার ফেসবুক পিক্সেলটা ইউজ হয় যদি আপনার ওয়েবসাইটটা একটা ই কমার্স সাইট হয়, ম্যাক্সিমাম ক্ষেত্রে। বাট এর মানে এই না যে আপনারা অন্য কিছু করতে পারবেন না, অন্য কোনো কাজে ইউজ করতে পারবেন না, তখনও আপনারা পারবেন। বাট ম্যাক্সিমাম ইউসেজটা আসে কিসের জন্য, ই কমার্স সাইটের জন্য। ঠিক আছে, আপনি পারবেন, বাট এই ডাটাটাকে কেন্দ্র করে টার্গেট করে যে আপনি অ্যাড রান করা, ওইটা তো পারবেন না। ওইটার জন্য পিক্সেলটা হেল্প করে। ঠিক আছে, ওকে। সো আমরা হচ্ছে ফার্স্টে একটু পিক্সেল সেটআপটা বুঝে নেই যে কিভাবে আমরা পিক্সেলটা আমাদের ওয়েবসাইটে সেটআপ করব, দেন হচ্ছে আমি বাকি জিনিসগুলো নিয়ে আলোচনা করতেছি। সো পিক্সেল যদি কেউ জিজ্ঞেস করে ফেসবুক পিক্সেল কি, বলতে পারবেন না? হ্যাঁ, এটার কাজ কি? ডাটা আচ্ছা, হ্যাঁ, পরে মনিটর করে কি করবেন? এক্স্যাক্টলি, সহজ এক কথায় যদি বলি, আমি এক কথায় বলবো কিভাবে, যে ফেসবুক পিক্সেল একটা কোড যেটা ওয়েবসাইটে বসাই ফেসবুক ওয়েবসাইটের ডাটা ট্র্যাক করার জন্য।
এবং ওই ডাটাগুলোকে কাজে লাগিয়ে আমি কি করতেছি, ফেসবুকের থেকেই একটা ক্যাম্পেইন রান করতেছি। তো আমরা দেখতেছি যে এই ধরনের জিনিসগুলো কিভাবে করতে হয়। সো ফার্স্টেই যদি আপনি একটা কি বলে পিক্সেল অ্যাড করতে চান, সর্বপ্রথম কাজ হচ্ছে আমরা অ্যাড ম্যানেজার থেকেও করতে পারবো, আবার ওই যে আমরা বিজনেস ম্যানেজার করেছিলাম না, বিজনেস ম্যানেজারও দেখেন অপশন আছে। তো আমি অ্যাড ম্যানেজার থেকেই দেখাই আপাতত। আচ্ছা, সো এখান থেকে আপনারা দেখেন লেফট সাইডে অল টুলস নামক অপশনটা আছে না, এখানে ক্লিক করবেন। এখান থেকে এই যে ইভেন্ট ম্যানেজার নামক একটা অপশন আছে, ইভেন্ট ম্যানেজারে চলে যাবে। ইভেন্ট ম্যানেজারে আসার পর দেখেন কি বলতেছে, কানেক্ট আ ডাটা সোর্স। সো আমরা এখান থেকে কানেক্ট আ ডাটা সোর্সে ক্লিক করব। একটা জিনিস মাথায় রাখবেন, একটা অ্যাকাউন্ট থেকে হচ্ছে কয়টা করতে পারবেন, পিক্সেল একটাই। একটা অ্যাড ম্যানেজারের আন্ডারে একটা পিক্সেল ট্র্যাকিং আইডি আপনাকে দিবে, ওই কোডটা আমি একবারই ইউজ করতে পারবো। অর্থাৎ এই যে শাহরিয়ার হোসেন অ্যাড ম্যানেজার, এখান থেকে আমি পিক্সেল কোডটা বসাচ্ছি, এখান থেকে আমি আর সেকেন্ড কোনো পিক্সেল কোড নিতে পারবো না। ঠিক আছে, এখন আর কি দেন, আগে দিত এখন দিচ্ছে না। আচ্ছা, সো এটা মনে হয় আমাদের ওই যে ডিসেবলের কারণে দিচ্ছে না, অ্যাকাউন্ট ডিসেবল করে দিয়েছে না, এর কারণে দিচ্ছে না। হ্যাঁ হ্যাঁ, তো এখানে মূলত যে বাকিগুলো বেটা, মূলত অ্যাপ ওয়েবের থেকে আমরা করতে পারি, আবার অ্যাপ থেকেও করতে পারি। তো আমরা ওয়েবটা হলে তো ভালো, তো অ্যাপ থেকে দেখাবে না, কারণ অ্যাপের সিস্টেম আবার কিছু আলাদা আছে। আচ্ছা, এখান থেকে আমরা করি বিজনেস সেটিং থেকে। এখানে দিলেও সেম জিনিসই আসতো আমাদের সামনে। ডাটা সোর্সে দিলে আমাদেরকে এরকম অপশনটাই দিবে যে পিক্সেলের একটা নাম দাও, আর তোমার ওয়েবসাইট, যে ওয়েবসাইটে তুমি পিক্সেলটা সেট আপ করতে চাচ্ছ ওই ওয়েবসাইটে বসায় দাও। আচ্ছা বলেন তো, যদি আমরা ক্লায়েন্টের কাজ করি, ক্লায়েন্টের কাজ করলে ফেসবুকের পিক্সেল কোড হবে কার, আমার না ক্লায়েন্টের? ক্লায়েন্টের যে অ্যাড ম্যানেজার থাকবে ওইখান থেকে আমরা কোডটা নিব এবং তার ওয়েবসাইটে বসাই দিব। কারণ যেহেতু আমরা জানি যে আমাদের পিক্সেল তো আর আমি বসাবো না। ওকে, সো পিক্সেল নেম যেটা আছে সেটা, এটা আপনি জাস্ট আপনার বুঝার জন্য নামটা দিলেন। দেন হচ্ছে ওয়েবসাইটের নেম, এটা হচ্ছে অপশনাল, দিলে দিলেন, না দিলে নাই, বাট আমরা দিয়ে দিব। ওয়েবসাইটের নামটা দেওয়ার পর জাস্ট এখান থেকে কন্টিনিউতে ক্লিক করবেন। আচ্ছা, কন্টিনিউতে ক্লিক করার পর এখান থেকে দেখেন দুইটা অপশন আছে, একটা হচ্ছে কি কন্টিনিউ ম্যানেজিং মাই বিজনেস, আর একটা কি সেট আপ দ্য পিক্সেল নাও। সো আমি সেট আপ দ্য পিক্সেল নাও এ ক্লিক করব। আমরা হচ্ছে তিন ভাবে একদম, এটা ইমেল ইনস্ট্রাকশন, এটা হচ্ছে একদম লেটেস্ট অ্যাড করেছে। ইউজুয়ালি অপশন থাকে দুইটা, একটা হচ্ছে যে অ্যাড কোড ইউজিং আ পার্টনার ইন্টিগ্রেশন, এটা হচ্ছে মূলত আপনার যদি কোনো সিএমএস এ বিল্ড হয়। সিএমএস বলতে কি বুঝে বলেন তো? হ্যাঁ, ওয়ার্ডপ্রেস টাইপের কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম, উইক্স, শপিফাই, এই টাইপের ওয়েবসাইট হলে আপনারা হচ্ছে থার্ড পার্টি টুল বা হচ্ছে প্লাগইনের মাধ্যমে কি করতে পারবেন, এটা ডাইরেক্টলি কানেক্ট করতে পারবেন। বাট আমি বলবো যদি ওয়ার্ডপ্রেসে হোক বা আপনার প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে যেভাবেই হোক না কেন, আপনারা ট্রাই করবেন হচ্ছে এই যে এটার মাধ্যমে, ম্যানুয়ালি পিক্সেল কোডের মাধ্যমে। আর এটা হচ্ছে লেটেস্ট ইমেল ইনস্ট্রাকশন দিয়ে আপনি ডেভেলপারকে ডিরেক্টলি কোডটা দিয়ে দিচ্ছেন আর কি। তো আমরা এখান থেকে দেখেন এটা নিলেই হবে, ম্যানুয়ালি অ্যাড পিক্সেল কোড টু ওয়েবসাইট। এটা সিলেক্ট করার পর দেখেন এই যে একটা কোড দিয়ে দিয়েছে না, দেখতে পাচ্ছেন? এই কোডটা কপি করবেন। কপি করে আমি একটা নোটপ্যাড নেই, কোড এসেছে না? ওকে, এখন আমাদের কাজ হচ্ছে আমরা জাস্ট যেই কাজটা করব, এখান থেকে আর কিছু দেওয়ার দরকার নেই, এই কোডটা নিয়ে আমরা আমাদের ওয়েবসাইটে বসাবো। সো আমরা আমাদের যাবতীয় ওয়েবসাইটে ট্র্যাকিং এর জন্য যে কোডগুলো বসাই, কোথায় বসাই? হ্যাঁ, হেড ক্লোজের উপরে। হেড ক্লোজ কোথায় পাবো, মনে আছে? না না না, আমরা হচ্ছে ওয়ার্ডপ্রেসে কিভাবে বসাবো, header.php, থিম এডিটরে গেলেই আমরা কি পাচ্ছি, header.php। ওইখানে গিয়ে আমরা কি করব, এই কোডটা হেডে বসাই দিব, হেড ক্লোজের উপরে বসাই দিব। এখন কথা হচ্ছে আমি যেমনটা বলেছিলাম, যদি আমি হেডের মধ্যে কোডটা না বসাই সেক্ষেত্রে কি হবে, প্রত্যেক পেজের জন্য আমাকে ইন্ডিভিজুয়ালি বসাতে হবে। তো আমরা হচ্ছে এটা হেডে বসাই দিব। হেডে বসানোর পর জাস্ট এখান থেকে কন্টিনিউ দিয়ে দিলেই আমাদের কাজটা হয়ে যাবে। সো এই পিক্সেলে যে আমি কোডটা বসাচ্ছি, এই কোডটা বসানোর পর
ফেসবুক হচ্ছে মূলত 72 ঘন্টা পর্যন্ত সময় নেয় এই ডাটাগুলো ট্র্যাক করার জন্য। তো সেট আপ করার সাথে সাথেই আপনি ডাটাগুলো পাবেন না, একটু সময় নেবে। দেন ডাটা পাওয়ার পরেও সেকেন্ড টাইম আবার যখন যাবেন, সে হচ্ছে 72 ঘন্টার একটা উইন্ডো দিয়েছে, এই টাইমের মধ্যে সে হচ্ছে ডাটাগুলো রিফ্রেশ করে বা নতুন ডাটাগুলো ইনক্লুড করে। ওকে স্যার, ওয়েবসাইটটা যদি ডেভেলপার তৈরি করে, সিএমএস প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ দিয়ে করে, সেক্ষেত্রে আমি ইমেল ইনস্ট্রাকশন পাঠালে বেটার না? না, কোনো সমস্যা নেই। আমার ইমেল ইনস্ট্রাকশনেরও তো দরকার নেই, আমি এই যে নোটপ্যাডে নিলাম, এইটা দিয়ে দিব, এই কোড ক্লায়েন্টকে দিয়ে দিব বা ডেভেলপারকে দিয়ে দিব, বলবো যে তুমি হচ্ছে এটা হেডে বসাই দাও, শেষ। অন্য ওয়েতে তো যাওয়ার দরকার নেই। আমি পারবো না যে তা না, বাট যেটা ইজি রাস্তা রাখতে আমার দরকার আছে অন্যদিকে যাওয়ার, যেটা ইজি সেটা করি। ওকে, এরপরে হচ্ছে জাস্ট আমরা কোডটা এখান থেকে নিয়ে কন্টিনিউ দিয়ে এই কাজটুকু তো পারবেন। তারপর হচ্ছে 72 ঘন্টা সময় নিয়ে সে হচ্ছে আপনাকে একটা কি দিয়ে দিবে, রেজাল্ট দিয়ে দিবে। ওকে, সো পিক্সেলটা আপনার ওয়েবসাইটে ভালো মতো সেট আপ হয়েছে কিনা বা পিক্সেলটা কাজ করতেছে কিনা এটা বুঝার ওয়ে কি, এটা বোঝার জন্য আমরা হচ্ছে একটা প্লাগইন ইউজ করব, এক্সটেনশন ইউজ করব। এক্সটেনশনটার নাম হচ্ছে পিক্সেল হেল্পার। আচ্ছা, এই যে দেখেন ফেসবুক পিক্সেল হেল্পার, এইটাতে যাওয়ার পর আমরা জাস্ট এটা একটু ক্রোমে অ্যাড করে নিব। এটা ফায়ারফক্স বা যে কোনো ব্রাউজারে আপনারা এক্সটেনশন হিসেবে ইউজ করতে পারেন, যেটা আপনারা ইউজ করেন না কেন। ওকে, সো আমরা এক্সটেনশনটা অ্যাড করে নিয়েছি, আমি এটা একটু পিন করে দিই। আচ্ছা দেখেন তো, দেখতে পাচ্ছেন এখানে জি। এটা কি কালার হয়ে আছে? অ্যাশ, আর কি কোনো কালার কিন্তু এখনো আসে নাই, রং ছাড়া বলতে পারে। সো আমরা যখন ওয়েবসাইটে বসাবো, ওয়েবসাইটে বসানোর পর ধরেন আমি ফর এক্সাম্পল দারাজে চলে যাই, আচ্ছা দেখেন তো, এখন একটু উপরে দেখেন তো, কালার চেঞ্জ হয়ে গেছে না? কালার চেঞ্জ হয়ে যাওয়ার পরে যে এখান থেকে যদি আমি এটাতে একটু ক্লিক করি, দেখেন সে কি বলতেছে, ফেসবুক পিক্সেল সে পেয়েছে। এই যে একটা আইডি দেখতে পাচ্ছেন, ফেসবুক পিক্সেলের আইডি, সেম ভাবে আমি যদি আমার বিজনেস সেটিং এ যাই, এই যে দেখেন ফেসবুক পিক্সেলের কিন্তু একটা আইডি আছে, ডিফারেন্ট আইডি। তো এইখান থেকে যদি এরকম কালার হয়ে যায় পিক্সেলটা দেখে, তার মানে বুঝবেন কি আমার পিক্সেলটা কি হচ্ছে, কাজ করতেছে, সেট আপ হয়েছে। ওকে, এরপরে ধরেন আমি এখান থেকে একটু ধরেন টিভি হোমে চলে যাই, টেলিভিশন, স্মার্ট টেলিভিশন। ওকে, সো এখানে দেখেন ক্লিক করার পর কিছু আবার নাম্বার দেখাচ্ছে না, দেখতে পাচ্ছেন? এখানে ছোট্ট উপরে কিন্তু নাম্বার দেখা, হয়তো আপনারা বুঝতে পারতেছেন না, বাট এখানে একটা হ্যাঁ নাম্বার দেখাচ্ছে। সো এগুলো কি, এগুলো হচ্ছে ইভেন্ট। এই যে দেখেন পেজ ভিউ, আমি কি করলাম, একটা পেজ ভিউ করলাম না? সো এরকম হচ্ছে সে ইভেন্ট কাউন্ট করতেছে। পিক্সেলে এরকম 17 ধরনের ইভেন্ট আছে, যেটা সে ডাটা, যেভাবে আপনার ডাটাটা সে ট্র্যাক করবে। আমি যদি একটু চলে যাই ফেসবুক পিক্সেল ইভেন্টস, আচ্ছা এই যে দেখেন স্ট্যান্ডার্ড পিক্সেল ইভেন্ট, ফেসবুকে এই পিক্সেল ইভেন্ট টোটাল 17 ধরনের আছে। দেখেন সে কি কি ধরনের ডাটা আপনার জন্য পিক্সেল ট্র্যাক করবে। ফার্স্টে কি আছে, অ্যাড পেমেন্ট ইনফো। অ্যাড পেমেন্ট ইনফো মানে কি, আমরা যখন কোনো কিছু পারচেজ করতে যাই ইনফরমেশন দিয়ে আসি না? সো পিক্সেল হচ্ছে আপনার জন্য, আমরা যখন কাজ করব ওই সকল মানুষকে টার্গেট করে কাজ করতে পারবো যারা কি করেছে, পেমেন্ট ইনফরমেশন পেজ পর্যন্ত গিয়েছে বা প্রোভাইড করেছে, শুধুমাত্র তাদেরকে আমি টার্গেট করতে পারবো। দেন হচ্ছে অ্যাড টু কার্ট। ই কমার্স সাইটে আমরা কি করি, কার্টে নেই না, অ্যাড টু কার্ট করি। কিন্তু অ্যাড টু কার্ট নিলেই আমরা ধরলাম কি দিলাম, ওয়েবসাইটে গিয়ে দিলাম অ্যাড টু কার্ট দিয়েছি, এখন কার্টে নিলেই কি আমরা পারচেজ করি? অনেক সময় কার্টে নিয়ে আবার চলে আসি না, যাচ্ছে থাক পরে নিব না।
সো সেক্ষেত্রে এই ধরনের ডাটাগুলো পিক্সেল কি করবে, কাউন্ট করবে, এবং স্পেসিফিক্যালি যেই ব্যক্তিরা আপনার অ্যাড টু কার্টে গিয়েছে তাদেরকে টার্গেট করে ফেসবুক কি করবে, অ্যাড দেখানো যাবে। সো এইভাবে দেখেন টোটাল 17 ধরনের আছে। রেজিস্ট্রেশন কমপ্লিট, কন্ট্যাক্ট, ডোনেট করেছে, হ্যাঁ, লোকেশন সার্চ করেছে, পারচেজ করেছে, ঠিক আছে, স্টার্ট ট্রায়াল করেছে, সাবস্ক্রাইব করেছে, ভিউ কন্টেন্ট, ওই যে পেজ আমরা ভিউ করলাম না। সো এইভাবে তো এই টোটাল 17টা ইভেন্ট ফেসবুকের পিক্সেল হচ্ছে কাউন্ট করে, এবং এই 17 ধরনের আমরা পিক্সেলের ইভেন্টকে কি বলে এটাকে কাজে লাগিয়ে অ্যাড গুলো রান করতে পারবো। আচ্ছা, সো আমরা ধরি এই পিক্সেলের ডাটাগুলো কাজে লাগে এখন একটা অ্যাড রান করতে যাচ্ছি। হ্যাঁ, তো আমি একটু আমার অ্যাড ম্যানেজারে চলে যাই। হ্যাঁ হ্যাঁ, অ্যাড ম্যানেজার আমরা তো অ্যাড রান করবো না, আমরা ওই যে এডিট পোর্শন পর্যন্ত গেলেই তো বুঝতে পারবো, প্র্যাকটিস পারপাস। আচ্ছা, সো এইখান থেকে আমরা হচ্ছে এডিটে চলে যাই। আমরা একটা অ্যাড রান করেছিলাম। সো পিক্সেলের অ্যাডটা রান করার জন্য আমাদের কি করতে হবে, কোন ক্যাম্পেইন সিলেক্ট করতে হবে, কনভার্সনটা আমরা সিলেক্ট করে নিব। কনভার্সনের মধ্যে হচ্ছে যে আপনার বেশি ইয়াটা কাজে লাগবে। আচ্ছা স্যার, এখানে তো তিনটা পোর্শন থাকে, আপনার অ্যাওয়ারনেস বা কনসিডারেশন, কনভার্সন। তো এখন আমি কনভার্সন পোর্শনে কাজ করতেছি। রিসেন্টলি আমাদের একটা রেস্টুরেন্ট ট্রাফিক দিয়ে তারপরে ইংলিশ ভিডিও দেখাইছে, আর লিড ইমেলের কাজ। আর ব্র্যান্ড অ্যাওয়ারনেস হচ্ছে আমার সচেতন করা মানুষের সম্পর্কে, আর রিচ হচ্ছে কতদূর পৌঁছাইতে পারবো সেই জন্য ক্যাম্পেইনটা করা। তো স্যার, এই যে তিনটা পোর্শন আছে, তিনটা পোর্শন থেকে একটা করে অপশন নিয়ে কি ক্যাম্পেইন করা যায় না? ওই যে কোনো একটা পোর্শনে একটা অপশন নিয়ে ক্যাম্পেইন রান করতে হয়। তিনটা পোর্শন মানে অ্যাওয়ারনেস, কনভার্সন, কনসিডারেশন, কনভার্সন। তো আমার যেটা ওই যে তিনটা যে পোর্শন, আমার এখন প্রয়োজন কনভার্সন, আমি কনভার্সন সিলেক্ট করে একটা রান করতেছি। আমার যদি তিনটা পোর্শনে কিছু প্রয়োজন হয়, যেমন আমি ব্র্যান্ড অ্যাওয়ারনেস চাইছি, সাথে সাথে এনগেজমেন্ট বাড়াতে চাইছি, প্লাস কনভার্সন চাইছি, তো তিনটা পোর্শনে তিনটা অপশন পার্টিকুলার সিলেক্ট করে রান করা যায় না? একসাথে তিনটা সিলেক্ট করতে পারবেন না। সেক্ষেত্রে আপনার করণীয় হবে হচ্ছে আপনি এট আ টাইম তিনটা অ্যাড রান করেন, অবজেক্টিভ আলাদা দিয়ে তিনটা অ্যাড রান করেন, চারটা অ্যাড রান করেন। ওটার ইয়া তো আপনাকে দিচ্ছে, ফেসবুক তো আপনাকে ওটার ফ্যাসিলিটিটা দিচ্ছে, ঠিক আছে? একসাথে এতগুলো আপনাকে সিলেক্ট করতে দিবে না, কারণ আলটিমেটলি এটাও তো একটা এআই, তাই না? হ্যাঁ, একসাথে করা গেলে স্যার বাজেটিং ভালো হবে, আলাদা আলাদা করলে বাজেট না, এটা একসাথে করলে সুবিধাও আছে একটা, আবার অসুবিধাও আছে, ঠিক আছে? আপনি ক্যাম্পেইন তো এক একটা রান করতেই পারবেন, সমস্যা নেই, এটা চেঞ্জ করে নিলেই হবে। হ্যাঁ, ওইটাই বেটার, আলাদা আলাদাটাই বেটার। এটা যখন কাজ করবেন তখন বুঝবেন। আচ্ছা, সো এই পিক্সেলের ডাটাগুলো কাজে লাগিয়ে যদি আপনি অ্যাড রান করতে চান, সেক্ষেত্রে আমরা কি করতে হবে, কনভার্সন অ্যাডটা রান করতে হবে। সো কনভার্সন ক্যাম্পেইনটা আমরা সিলেক্ট করলাম, দেন নেক্সটে চলে যাই। নেক্সটে যাওয়ার পর কনভার্সন ইভেন্ট লোকেশন আমরা কিসে চাচ্ছি, ওয়েবসাইটে সেল চাচ্ছি না? তো আমি ওয়েবসাইটে দিয়ে দিলাম। দেওয়ার পর এই যে এখানে দেখেন কি বলতেছে, ফেসবুক পিক্সেল ক্রিয়েট নাও। আমাদের কি পিক্সেল ক্রিয়েট করা আছে এই মুহূর্তে? আমরা তো কোনো ওয়েবসাইটে বসাইনি, বসিয়েছি? তো সেক্ষেত্রে আমাদেরকে এখানে কিছু দিচ্ছে না। বাট আমরা যখন ওয়েবসাইটে বসিয়ে ফেলবো তখন আমাদের সামনে এখানে এই যে এরকম একটা অপশন চলে আসবে সিলেক্ট করার। তো আপনারা তখন হচ্ছে এখান থেকে এই যে ইভেন্ট গুলো আছে না, এই ইভেন্ট গুলোর দেখবেন নাম আছে। তো এগুলো সিলেক্ট করে আপনি টার্গেট করতে পারবেন, কাজ করতে পারবেন। তো এখান থেকে সবচেয়ে বেশি জনপ্রিয় হচ্ছে পারচেজ। যারা হচ্ছে কি করেছে, আপনার থেকে অলরেডি একবার পারচেজ করেছে, সো তাদেরকে আপনি যদি ওইখানে দেখবেন অপশনটা পাবেন, পারচেজের রেড বাটনটা পাবেন, গ্রিন বাটন পাবেন, দুইটা অপশন থাকতে পারে। আপনার পাশে হতে পারে রেড লাইটও জ্বলতে পারে, গ্রিন লাইটও জ্বলতে পারে। সো এই পারচেজ অপশনটা ট্র্যাক করে আপনি কাজ করতে পারবেন তখনই যদি আপনার অলরেডি, ঠিক আছে, উইদিন 1 মান্থের মধ্যে আপনার যদি 100টা সেল হয়ে থাকে, ঠিক আছে, 100টা সেল হয়ে গেলে দেখবেন গ্রিন দেখাবে। তখন পারচেজ টার্মটাকে ইউজ করে যারা পারচেজ করেছে ওই ধরনের অডিয়েন্সকে টার্গেট করে এআই কি করবে, ওই ধরনের আপনাকে রেজাল্ট দেওয়ার চেষ্টা করবে। ক্লিয়ার সবাই? আচ্ছা স্যার, এই ক্ষেত্রে পারচেজের যেমন একটা কন্ডিশন ছিল যে আমার 100 যদি সেল হয়, 100টা সেল হয়, তাহলে আমি পারচেজ গ্রিন লাইট থাকবে, টার্গেট করে কাজ করতে পারবো। হ্যাঁ, করা যায়, বাট আমরা ইউজুয়ালি অন্যগুলো বেশি একটা পিক্সেলে করি না।
কারণ কি আমরা এই যে একটু পরে কাস্টম অডিয়েন্স তৈরি করবো, সেই যে পিক্সেলের কোড আমরা বসালাম না, এই পিক্সেলের কোড বসিয়ে যে এদের থেকে আমি একটা অডিয়েন্স বের করতে পারবো। তো আলাদাভাবে পিক্সেলে যে আমরা যে সিলেক্ট করতেছি ওর অন্যগুলো আর কি অতটা ইউজ হয় না, করা যায় বাট আমরা আর কি খুব বেশি একটা ইউজ করি না। যারা কাজ করে তারা হচ্ছে ম্যাক্সিমাম পারচেসটাই ইউজ করে, আর অন্যান্য গুলো ইউজ করতে হলে এই যে কাস্টম একটা অডিয়েন্স তৈরি করে তারপরে দেয়। এখনই আমি যাব কাস্টম অডিয়েন্সে, তখনই আপনারা ক্লিয়ারলি বুঝতে পারবেন। সো এই যে পিক্সেলের কোড বসানো, এটা কি সবাই পারবেন? কারো কোনো কোয়েশ্চেন আছে পিক্সেলের কোডটা নিয়ে, ট্র্যাকিংটা নিয়ে? পিক্সেল কই ছিলেন তাহলে আপনি? আচ্ছা, আমি যে শুরুতে বললাম তো তখন যখন বুঝাচ্ছিলাম তখন তো কোনো কোয়েশ্চেন করলেন না। আচ্ছা, ফেসবুক পিক্সেল হচ্ছে একটা কোড, যেটা হচ্ছে আমি আমার ওয়েবসাইটে বসাই। আমার ওয়েবসাইটে ডাটা ট্র্যাক করতে চাইলে আমি কি করব, আমার ওয়েবসাইটে এই কোডটা বসাবো। সেই ক্ষেত্রে ফেসবুক হচ্ছে আমার ওয়েবসাইট থেকে বিভিন্ন ডাটা কালেক্ট করবে। কে আমার হচ্ছে একটা প্রোডাক্ট কিনলো, কে হচ্ছে আমার কি করলো অ্যাড টু কার্ট অপশন পর্যন্ত গেল, এই ধরনের ডাটাগুলো ফেসবুক রাখবে। এবং এই ডাটাগুলো যে পিক্সেল কোডের মাধ্যমে আমি কালেক্ট করতেছি, এই ডাটাগুলোকে কাজে লাগিয়ে আমি হচ্ছে অ্যাড রান করতে পারবো। সো এটাই হচ্ছে মূলত ফেসবুক পিক্সেলের কাজ, ট্র্যাকিং করার জন্য। এইটার দরকার নাই। ফেসবুক পিক্সেলটা মূলত দরকারি হচ্ছে যদি ওয়েবসাইট থাকে, আর ম্যাক্সিমাম ক্ষেত্রে কিসের জন্য বেশি ইউজ হয়, যদি একটা ই কমার্স সাইট হয়, পারচেসের ক্ষেত্রে। ঠিক আছে, আপনি অনলাইনে কিছু সেল করতেছেন, সেই ক্ষেত্রে পিক্সেলটা বেশি কাজে দেয়। বাট এমন না যে ইউজ করতে পারবেন না, আমরা যেহেতু অডিয়েন্স তৈরি করতে পারি, সেই ক্ষেত্রেও আপনি চাইলে কাস্টম কি বলতে পিক্সেলটা অ্যাড করতে পারবেন ওয়েবসাইটে। বাট মূলত ওয়েবসাইট ছাড়া পিক্সেল ভ্যালুলেস। ওয়েবসাইট নাই তো আপনার পিক্সেলের কোনো কাজ নেই। এবার ক্লিয়ার? আচ্ছা, স্যার ইয়া পিক্সেলের পছন্দগুলো শেষ আপনার। হ্যাঁ, তাহলে ইয়া এই বিজনেস ম্যানেজার একটু দেখতে দিতে। আচ্ছা, ওইখানে আমরা পিক্সেলের করছিলাম না, এর অপশন একটু দেন। এখন আবার পাওয়া যাবে এর অপশনটা। কোনটা অ্যাড ম্যানেজার থেকে যে পিক্সেলের করার একটা অপশন দেখা যাবে। হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ, ওখানে একটু দেন। আচ্ছা স্যার, এই ওয়েবটা মধ্যে অ্যাড করছি। অফলাইন আর সেরা জিনিসটা বুঝে নিই, একটু যদি বলেন। আচ্ছা, এই দুইটা হচ্ছে একদম নতুন। ঠিক আছে, এই দুইটা হচ্ছে একদম নতুন। এইটা হচ্ছে যে অফলাইন স্টোরের যে জিনিসটা, এগুলোতে এখনো অ্যাক্টিভ করার অপশন দেয় নাই। এই যে দেখেন, এগুলো এখনো ব্ল্যাক। সো এগুলো সম্পর্কে আরো ডিটেল জানতে হলে আগে অপশনগুলো আসতে হবে, ইউজ করতে হবে, দেন ডিটেলে বলা যাবে। ঠিক আছে, তো আগে আসুক, বের হোক এটা সম্পর্কে। এখন আপনি যদি এটা রিসার্চও করেন, অনলাইনেও খুব বেশি অমন আর কি ইনডেপথ কিছু বলা নেই, কারণ যেহেতু এখনো বেটাতেই আছে বলতে পারেন। তো যখন আসবে প্র্যাকটিক্যালি ইউজ হবে, তখন এটার ভালো ইউসেজ সম্পর্কে জানতে পারবেন আপনি আর কি। মূলত অ্যাপের জন্য পিক্সেল কেউ ইউজ করে না। পিক্সেলটা মেইনলি ইউজ হয় কিসের জন্য? ওয়েবসাইটের জন্য। অ্যাপের জন্য আমরা ইউজুয়ালি আমাদের অ্যানালিটিক্স যেটা থাকে না, গুগল অ্যানালিটিক্স, ওইটা বা ট্যাগ ম্যানেজারের যে জিনিসটা, ওগুলো আমরা ইউজ করি। বাট পিক্সেলটা সচরাচর ওয়েবসাইটের জন্য সবচেয়ে বেশি ইউজ হয়। হ্যাঁ, সবই করতে পারবেন, সব ধরনের কোডই বসাইতে পারবেন আপনি, কোনো প্রবলেম নেই। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা। সো এই গেল আমাদের পিক্সেলের কাজ। আমরা তো এখন পিক্সেলটা পারবই। সো আমি চলেন একটু এবার অ্যাডস ম্যানেজারে আবার একটু চলে যাই। আচ্ছা, অ্যাড ম্যানেজারে আসার পর এইখান থেকে আমরা কিন্তু দেখেন এডিটে যদি যাই, এডিট থেকে ধরেন আমরা কনভার্সন অ্যাডই রাখি, সমস্যা নেই। এই যে এখান থেকে যে আমরা টার্গেটিংটা করেছিলাম না, মনে আছে আমরা কি ধরনের টার্গেটিং করেছিলাম? ডিটেল টার্গেটিং। একটা টার্গেটিং আমাদের অফ ছিল, কোনটা বলেন তো? এক ধরনের টার্গেটিং আমি বলেছি, পরে দেখাবো। কারো মনে নেই? কাস্টম অডিয়েন্স কি আমরা তৈরি করেছিলাম? কাস্টম অডিয়েন্স বলেছিলাম না, পিক্সেলের ক্লাসে আমরা দেখাবো। তো কাস্টম অডিয়েন্স কিভাবে তৈরি করতে হয় ওইটা হচ্ছে আমরা দেখাচ্ছি। আচ্ছা,
এখানে কাস্টম অডিয়েন্স একটা ব্যাপার আছে, আরেকটা হচ্ছে এই অডিয়েন্স সেভ দিস অডিয়েন্সের একটা অপশন আছে। সেভ দিস অডিয়েন্স মানে কি, এই যে আমি ডিটেইল টার্গেটিং করে এক ধরনের অডিয়েন্স তৈরি করলাম না, যে কারা হতে পারে আমার অডিয়েন্স, টার্গেটেড অডিয়েন্স। সো এই যে এখানে টার্গেটিংটা, এইটাকে আপনি এই যে এখান থেকে সেভ দিস অডিয়েন্স দিয়ে একটা নাম দিয়ে অ্যাড করে দিতে পারেন। সেক্ষেত্রে আপনার সুবিধা হবে কি, এই অডিয়েন্সটা আপনি সেভ রাখলেন, সেকেন্ড টাইম যখন এই অডিয়েন্সকে টার্গেট করতে যাবেন আলাদা করে আর টাইপ করে করা লাগবে না, জাস্ট এখান থেকে ওই নামটা সিলেক্ট করে দিলে এই লিস্টটি চলে আসবে। এটা হচ্ছে আপনার কাজটা আরো ইজি করার জন্য, স্মুথ করার জন্য। ওকে, সো কাস্টম অডিয়েন্স যেহেতু আমাদের তৈরি করা হয় নাই, আমরা চলেন একটা কাস্টম অডিয়েন্স তৈরি করি। এখান থেকেও আমরা তৈরি করতে পারবো ক্রিয়েট নিউ দিয়ে, বা আমরা চাইলে এখান থেকে হচ্ছে অল টুলস থেকে আমাদের এই যে অডিয়েন্স দেখতে পাচ্ছেন অ্যাডভার্টাইজ থেকে অডিয়েন্সে চলে যাব। ওকে, এখান থেকে তো অডিয়েন্স এখন বানাতে দিচ্ছে না। এইটা তো ঝামেলা। কি করণীয় বলেন, কি করা যায়? আরেকজন আসেন, আছে অ্যাড অ্যাকাউন্ট বন্ধ না হলে হচ্ছে এটা দেখানোই যাচ্ছে না। আচ্ছা আমরা স্যার আমার তো আইডিয়া আছে বাট সমস্যা আমার কাছে ফোন নাই। আচ্ছা হয়েছে ভুলে গেছিলাম, দেখি এটা নেয় কিনা। আচ্ছা তাও দিচ্ছে, আমরা দেখি। ওকে, সো এখান থেকে আমাদের কিছু অপশনস আছে, ঠিক আছে। এখান থেকে আমরা হচ্ছে এই যে দেখেন ক্রিয়েট আ কাস্টম অডিয়েন্স আছে না, ক্রিয়েট আ কাস্টম অডিয়েন্সে আমরা ক্লিক করব। এখন আমরা এই যে কাস্টম অডিয়েন্সটা তৈরি করব, এই কাস্টম অডিয়েন্স যে তৈরি করছে এটা কোন সোর্স থেকে আমরা নিতে চাচ্ছি, ঠিক আছে, এটা আমরা সিলেক্ট করব। তো এখানে বিভিন্ন অপশন আছে, আমরা হচ্ছে ইউজ করব কোনটা, ওয়েবসাইট থেকে। ওকে, সো ওয়েবসাইটে ক্লিক করি। ওয়েবসাইটে ক্লিক করার পর আমরা নেক্সটে দিব। আচ্ছা, সো এই যে দেখেন আমরা যখন কন্টিনিউ দিচ্ছি, কন্টিনিউ দেওয়ার পর এখান থেকে কিছু অপশন আমাকে দিচ্ছে। ফার্স্টে আছে কি সোর্স, সোর্সে এখন আপাতত কিছু দেখাচ্ছে না কারণ আমরা এখনো কোডটা বসায় নাই, সোর্স দেখাচ্ছে না। আচ্ছা, সো ইভেন্ট, আপনি কাদেরকে টার্গেট করে অডিয়েন্সটা তৈরি করতে চাচ্ছেন। সো এখান থেকে আমরা কি করব, দেখেন অপশনস পাবেন কি কি, অল ওয়েবসাইট ভিজিটরস, পিপল হু ভিজিটেড স্পেসিফিক ওয়েব পেজেস, ভিজিটর বাই টাইম স্পেন্ট। অর্থাৎ আপনি অডিয়েন্সটা তৈরি করতে পারবেন তিন ভাবে। ফার্স্ট কি, অল ওয়েবসাইট ভিজিটরস, অর্থাৎ আপনার ওয়েবসাইটে এখন পর্যন্ত যত ব্যক্তি গিয়েছে সকলকে টার্গেট করে আপনি একটা অডিয়েন্স তৈরি করতে পারবেন। দেন আপনি অডিয়েন্স তৈরি করতে পারবেন কিভাবে, পিপল হু ভিজিটেড স্পেসিফিক ওয়েব পেজেস, অর্থাৎ কি, ধরেন এটা আমি কোন পেজে আছি এখন, এটা হোম পেজ, টেলিভিশন স্মার্ট টিভির যে পেজটা এখানে আছি। সো এরকম তো আমার অসংখ্য পেজ আছে, তাই না? সো আমি এখন রান করতে চাচ্ছি টিভি রিলেটেড একটা ক্যাম্পেইন আমি রান করব। সো টিভির ক্যাম্পেইন রান করতে গেলে আমাকে কি করতে হবে, আমি যদি চাই যে আচ্ছা শুধুমাত্র গত 365 দিনে ফেসবুক পিক্সেল হচ্ছে আপনার 365 দিনের ডাটাটা রাখে, এরপরে সে প্রতিদিন একটা করে রিমুভ করে নতুনটা অ্যাড করে। তো আমি যদি চাই যে শুধুমাত্র যারা আমার এই টেলিভিশনের পেজটাতে ভিজিট করেছে তাদেরকে একটা অডিয়েন্স টার্গেট করে তৈরি করতে, সেটাও পসিবল। সেক্ষেত্রে জাস্ট করণীয় হচ্ছে আমরা কই গেল, এই যে এখান থেকে পিপল হু ভিজিটেড স্পেসিফিক ওয়েব পেজেস দেওয়ার পর দেখেন রিটেনশন টাইম, আচ্ছা এটা 180 দিন করে দিয়েছে, আগে 365 ছিল এখন 180 করে দিয়েছে। অর্থাৎ ডাটাটা, এই ডাটাটা রাখবে কত দিনের ডাটা, 180 দিন। এমন না যে আর কিছু রাখবে না, তখন কি করবে 180 দিনের পরে প্রিভিয়াস একটা ডিলিট করবে, নতুন একটা ইনক্লুড করবে।
সো আমি এখানে ম্যাক্সিমাম ধরেন যেটা আছে এটা দিয়ে দিচ্ছি 180 দিনের মধ্যে। আমি এই যে ইউআরএলটা যদি কপি করে এখানে বসাই দিই, সো এইটার মানে হচ্ছে যে 180 দিনের মধ্যে এই পেজে যারা যারা ভিজিট করেছে তাদের ডাটাটা তুমি আমাকে, তাদের থেকে একটা অডিয়েন্স তুমি আমাকে তৈরি করে দাও। ক্লিয়ার সবাই? স্যার উপরে ইনক্লুড হোমমেড এনি একটা ফিল্টারিং অপশন আছে, কি অপশন আছে কোনটা কোনটা? একদম উপরে স্যার এনি। আচ্ছা, এনি হল দুটার মধ্যে আর কি ডিফারেন্স? এইটার মধ্যে তেমন কোনো ডিফারেন্স নাই। এনিটা হচ্ছে আর কি আপনি এখানে যে ক্রাইটেরিয়া গুলো দিচ্ছেন তার মধ্যে যে কোনো একটাতে মিললেই হলো, ঠিক আছে? আর অল দিলে হচ্ছে সবগুলো এ টু জেড আমি ধাপ বাই ধাপ যতগুলো দিচ্ছি সবগুলোতে মিল পেতে হবে। সো এইখান থেকে আপনারা এনিটাই রাখবেন, অলটা আপাতত রাখার দরকার নেই। অলটা রাখলে আবার একটু স্পেসিফিক, খুব ন্যারো হয়ে যায় অডিয়েন্স। সো আমরা এনি দিলেই হয়, কারণ এই অডিয়েন্স যারা, আমি তো টার্গেট করতেছি তাই না, এটাতে খুব বেশি একটা ইস্যু হয় না। সো আপনারা এনিটাই রাখবেন। স্যার স্পোর্টসের যে লাইটিংটা মানে এখন রেড আছে, কোনটা অপশন কি এটা গ্রিন হয়ে যাবে, গ্রিন আর হচ্ছে গ্রিন হয়ে যাবে, হ্যাঁ। ওকে, সো এই যে এখান থেকে দিয়ে দিলাম। দেন হচ্ছে আমি চাইলে আরো রিফাইন করতে পারবো, অর্থাৎ যে ন্যারো আমরা করেছিলাম না অডিয়েন্স, এই অডিয়েন্সটাকে আরো ন্যারো করতে পারবো। অর্থাৎ এখান থেকে ধরেন আমি চাচ্ছি যে এই যে ফ্রিকোয়েন্সি, কত ফ্রিকোয়েন্টলি তারা এসেছে, আমি চাচ্ছি যে না শুধুমাত্র যে নিচে ডিভাইস আছে, যারা হচ্ছে শুধুমাত্র মোবাইল দিয়ে আমার ওই পেজে গিয়েছে তাদের ডাটা আমি চাচ্ছি, সেক্ষেত্রে আমরা কি দিব? ডিভাইস দিয়ে রিফাইন করতে পারবো। বাট আমি বলবো যে এত ন্যারোতে যাওয়ার প্রয়োজন নাই, ওইটা হচ্ছে আমাদের জন্য দেখা যায় পরে অডিয়েন্স আপনি লুজ করবেন। ওকে, দেন হচ্ছে ইনক্লুড মোর পিপল দিতে পারেন, এই অডিয়েন্সের মধ্যেই আরো অ্যাড করতে পারেন। ধরেন আপনি ক্যাম্পেইনে চাচ্ছেন কি, যদি আমি ইনক্লুড মোর পিপল দিই, দেখেন আবার আসছেন একটা, সেম ভাবে আমি কি করতে পারি এখন, আবার ধরেন আরেকটা স্পেসিফিক ওয়েব পেজ দিয়ে, ধরেন টিভির পাশাপাশি এখন চাচ্ছি আমি যারা এলইডি টিভি দেখে, আমি তো স্মার্ট টিভিতে ছিলাম, এরপরে কি করলো যারা এলইডি টিভিতে সার্চ করলো তাদেরকে দিয়ে আমি আর কি টোটাল একটা টেলিভিশন যারা সার্চ করছে তাদের একটা অডিয়েন্স তৈরি করলাম। স্পেসিফিক আলাদা আলাদাও করতে পারি, আবার একসাথেও একটা বড় অডিয়েন্স আমরা তৈরি করতে পারি। ক্লিয়ার এতটুকু জিনিসটা? জি স্যার। ওকে, এরপর শেষমেশ আমরা এই কাজগুলো করার পরে আমাদের কাজ হচ্ছে এখানে একটা অডিয়েন্স নেম দিব। এটা কার বোঝার স্বার্থে? নিজের বোঝার স্বার্থে, কারণ আমি তো অডিয়েন্স তৈরি করতেছি। সো ধরেন আমি স্মার্ট টিভি রিলেটেড যদি অডিয়েন্স এখন বের করে থাকি, সেক্ষেত্রে আমার অডিয়েন্সের নাম হবে কি, ধরেন স্মার্ট টিভি। আচ্ছা, ধরেন ওয়েবসাইট স্মার্ট টিভি দিয়ে আমি আমার বোঝার সুবিধার্থে যেটা দিয়ে আমার ভালো হবে আমি ওইটার নাম দিলাম। দেন হচ্ছে ডেসক্রিপশন, আপনার যদি মনে রাখতে তাও প্রবলেম হয়, এখানে ছোট করে ডেসক্রিপশনও আপনি লিখে দিতে পারেন। তারপর জাস্ট এখান থেকে আমাদের কাজ কি, ক্রিয়েট অডিয়েন্স। ক্রিয়েট অডিয়েন্স দেওয়ার পর দেখেন এখানে বলতেছে রেডি, কারণ কি আমরা এখনো কোডটা বসাই নাই। বাট আপনারা যখন কোড বসাবেন এখানে হচ্ছে একটা অপশন চলে আসবে পপুলেটিং, মানে কি সে ডাটাগুলো কালেক্ট করা শুরু করবে। তো এইটাতে হচ্ছে অনেকটাই সময় চলে যায়, অনেক সময় 3-4 ঘন্টাও লাগে, একদিন 1.5 দিনও চলে যায়, ডিপেন্ড অন আপনার ওয়েবসাইটের ট্রাফিক বা ডাটাটা কালেক্ট করতে কত সময় লাগছে। তো এখান থেকে তৈরি হয়ে যাওয়ার পরে যে আমি একটা তৈরি করলাম না, এখন যদি আমি চলে যাই অডিয়েন্সে, দেখেন কাস্টম অডিয়েন্সে যখন আমি এই যে এখানে ক্লিক করতেছি, অল লুকালাইক কাস্টম অডিয়েন্স আছে, কাস্টম অডিয়েন্সে ক্লিক করি, এখনো আসেনি, রিফ্রেশ দিলেই চলে আসবে। আমরা কি অ্যাড অ্যাকাউন্ট চেঞ্জ করিনি? ভুলে গেছিলাম, হ্যাঁ বলেন। লোকাল লুকালাইক যাই, আসতেছি তো। আচ্ছা স্যার, আমরা যে একটা কাস্টম অডিয়েন্স বানাইলাম, হ্যাঁ পিক্সেলের ভিতরে, তো এটা তো আমরা একটা স্পেসিফিক ইউআরএল কমা লিখ দিয়ে দিছি যে আমাদের টেলিভিশনের ওই স্পেসিফিক স্পেসটা ছিল, ওটার জন্য ডাটা কালেকশন করা হচ্ছে। তো হোল্ডিং এর ডাটা তো এটা কালেক্ট করবে না, আমার অডিয়েন্স ভিত্তিক ডাটাটা কালেক্ট করবে। কি কি ভিত্তিক? হোল্ডিং মানে আমার সম্পূর্ণ হচ্ছে, হ্যাঁ ওটাও তো করবে। ওটা করবে। হ্যাঁ এই যে এখানে আমি কি দেখালাম, এই যে ধরেন আমি আবার যদি ক্রিয়েট অডিয়েন্সে দেই, কাস্টম অডিয়েন্সে, হ্যাঁ এখান থেকে এই যে দেখেন ইভেন্ট কি আছে,
অল ওয়েবসাইট ভিজিটর, সেক্ষেত্রে পুরো ডোমেইনে যারা ভিজিট করেছে সবার যে কোনো পেজে ভিজিট করতে পারে। ধরবে আমি যদি অপশনটা এভাবে করে ক্লিক করে রাখি হ্যাঁ। তাহলে আমি বলছি আমি তো এখন তো সিম্পল একটা করলাম, তো এখন আমার ওই টাকাটাই আসতেছে, তো আমি যদি এখন এই যে আপনার ঢুকছেন ওয়েবসাইটটা করে রাখি তাহলে আমার এই যে ডবল চেটে সমস্যাটা দিবে, আমি যদি এটা না করে রাখি তাহলে টাকা বাঁচবে কিনা এটা যদি না, সেই ক্ষেত্রে আর কি আমি অডিয়েন্স তৈরি করতে, আমি আচ্ছা ক্লিয়ার করি ব্যাপারটা। পিক্সেল ডাটা ট্র্যাক করবে। আমরা যে অডিয়েন্স তৈরি করতেছি, কিসের জন্য অডিয়েন্সটা তৈরি করতেছি? অ্যাডভার্টাইজিং এর জন্য। যে যারা যারা এই যে অল ওয়েবসাইট ভিজিটরস মানে হচ্ছে আমাকে তুমি ফেসবুক ওই তাদের ডাটাগুলো দাও যারা হচ্ছে আমার ওয়েবসাইটে ভিজিট করেছে। তো সে আমাকে ওই ধরনের একটা অডিয়েন্স তৈরি করে দেবে এবং আমি যখন অ্যাড ক্যাম্পেইন রান করব এই অডিয়েন্সটাকে সিলেক্ট করে দিব। শেষ। এখন আমি জাস্ট অডিয়েন্সটা বের করার জন্য এখান থেকে দিচ্ছি। ডাটা তো সে এমনিও রাখবে অমনিও রাখবে। এখন আমাকে তোকে বের করতে হবে ডাটাটা। তো আমি যদি চাই ডাটা বের করতে, আমাকে এভাবে ডাটাটা বের করতে হবে। ক্লিয়ার? আচ্ছা। সো এখান থেকে দেখাচ্ছে না, কারণ আমরা হচ্ছে যে ওইখানে আবার কোনো অ্যাড অ্যাকাউন্ট আমরা তৈরি করিনি, রেস্ট্রিক্টেড করা ঝামেলা করে গেছি একটা, সমস্যা নেই। সো যেমনটা ছিল জাস্ট মূলত আপনাদের কিছুই না, এখান থেকে ওই যে কাস্টম অডিয়েন্সে আমি গেলাম না, এখানে আমরা যে নামটা দিলাম, কি নাম দিয়ে সেভ করলাম, ওয়েব হচ্ছে স্মার্ট টিভি, ওয়েব স্মার্ট টিভি দিয়ে সার্চ করেছি, এই নামটাই দেখবেন চলে আসছে। সো ওইটা সিলেক্ট করে দিলেই হয়ে যাবে, দ্যাটস ইট। আচ্ছা, এরপরে আমরা হচ্ছে এটা তো কাস্টম অডিয়েন্সটা এবার বুঝেছি। কাস্টম অডিয়েন্স বলতে আসলে কি বোঝাচ্ছে? আমি আমার মতো করে একটা অডিয়েন্স তৈরি করে দিলাম। এই অডিয়েন্সটা আবার আরেকটা ওয়েতে তৈরি করতে পারি, যে শুধুমাত্র কি ওয়েবসাইটের জন্য কাস্টম অডিয়েন্স না, আমি চাইলে আরো বিভিন্ন তৈরি করতে পারি। অর্থাৎ যারা আমার ভিডিও দেখেছে, যারা আমার ইনস্টাগ্রামের সাথে কানেক্টেড আছে, যারা লিড, আমি যে লিড জেনারেট করার জন্য ফর্ম দিয়েছিলাম, লিড ফর্ম পূরণ করেছে, আমার ইভেন্ট আমি লঞ্চ করেছিলাম, ইভেন্টের রেসপন্স করেছে, এই ধরনের অপশনস গুলো আমরা পাবো। তো এখান থেকে আমাদের আরেকটা যেটা প্রয়োজন পড়ে, এটা হচ্ছে ফেসবুক পেজ। আমার হচ্ছে কি নেই, ওয়েবসাইট নাই, কিছু নাই, আমি শুধুমাত্র পেজের মাধ্যমে করি। সো আমি এখানে পেজে যদি ক্লিক করি, পেজেরটা হচ্ছে 365 দিন আছে, 365 দিনের ডাটাটা আপনার রাখবে। পেজটা সিলেক্ট করে দিবেন কোন পেজের ডাটা চাচ্ছেন। আচ্ছা, আমরা যখন কোনো কিছু পোস্ট করি, পেজ হোক বা পার্সোনাল প্রোফাইল হোক, আমাদের কি সবার যারা ফ্রেন্ডস আছে বা যারা লাইক দিয়ে রেখেছে বা ফলো করতেছে, সবার কাছে কি আমার পোস্টটা যায়? আমরা অর্গানিক্যালি যখন পোস্ট দেই, অনলি কিন্তু 30% মানুষের কাছে আমাদের পোস্ট গুলো যায়, এটা জানি। 30% এর মতো হচ্ছে যে অর্গানিক্যালি যায়, বাকি কিন্তু ওইভাবে রিচ করে না। ঠিক আছে, 30% মানুষের কাছে আমার পোস্টটা যায়। কারণ এই জন্যই দেখবেন আপনার ফ্রেন্ড সংখ্যা হচ্ছে 4000, কিন্তু আপনার লাইক করতেছে কত? 200, 300, 400। এখন অনেকেই মনে করতে পারেন, স্যার বাকিরা তো লাইক দেয় না ইচ্ছা করে। এখন লাইক পাওয়ার জন্য যেতে তো হবে, আগে পৌঁছাতে তো হবে, তারপরে সে না লাইকটা আসবে, তাই না? হ্যাঁ, আর অর্গানিক রিচটা কমানোর পিছে কারণও তো আছে। কারণ আপনি ধরেন 500 পেজে লাইক দিয়ে রেখেছেন, আপনার ফিডে কয়টা দেখাবে ফেসবুক? 500 পেজে আপনার লাইক দেওয়া, আপনার 5000 ফ্রেন্ড আছে, তো কোনটা দেখাবে? ঠিক আছে, তো তখন হচ্ছে আপনার রিসেন্ট অ্যাক্টিভিটির উপর বেস করে দেখবেন আপনি নতুন একজনের সাথে অ্যাড হয়েছেন, তার পোস্টগুলোই আপনার সামনে আসবে। ঠিক আছে, কারণ কি ফেসবুক ধরবে যে আপনি তার সাথে হয়তো এঙ্গেজ আছেন। যার ফেসবুক আপনি অ্যাকাউন্টে ধরেন 3 মাসেও যান নাই, তার দেখবেন কোনো পোস্টও আপনি পাচ্ছেন না, সামনে আসবে না সচরাচর। সো এটা হচ্ছে আপনার ফেসবুকে এআই ওইভাবেই কাজটা করে, যে রিসেন্ট আপনার অ্যাক্টিভিটির উপর বেস করে আপনাকে বিভিন্ন ধরনের ডাটা সে দেখায়। সো এটা এমনই, ব্যাপারটা সিস্টেমটা এমন। তাদের হ্যাঁ হতে পারে বিজনেস মাইন্ডে হতে পারে এটা, যে অর্গানিক পোস্টটা ইচ্ছা করে কমিয়ে দিয়েছে তাদের পেইড প্রমোশনটা বাড়ানোর জন্য। আচ্ছা, তো সেক্ষেত্রে আমরা পার্সোনাল প্রোফাইল থেকে যদি বেরিয়ে এসে বিজনেসের কথা বলি, আমাদের পেজ আছে, পেজের মধ্যে লাইক হচ্ছে কত? 1 লাখ, 1 লাখ ধরেন লাইক আছে, কিন্তু পোস্ট করলে এঙ্গেজমেন্ট হচ্ছে কত? 10,000, 12,000, 15,000। তার মানে আমি বুঝতে পারতেছি কি, যে আমাদের ওই যে 30% এর একটা রেঞ্জ আছে, আমরা ওই জায়গায় আছি। কিন্তু যারা লাইক দিয়েছে সবাই তো আমার অডিয়েন্স, তারা তো এমন না যে শুধু শুধু লাইক দিয়ে চলে গেছে, পছন্দ হয়েছে বিধায় তো আমার থেকে লাইক দিয়েছে, তাই না? তো আমি চাচ্ছি যে এরকম তৈরি করতে, যে যারা যারা আমার পেজে লাইক দিয়েছে সবার একটা আমাকে টার্গেট দাও, অডিয়েন্স দাও। তো আমি কি করতে পারবো, যারা যারা লাইক দিয়েছে শুধুমাত্র তাদের সবার সামনে একটা অ্যাড আমি রান করতে পারি, কারণ অর্গানিক্যালি তো যাচ্ছে না,
পেইডের মাধ্যমে আমি তাদেরকে টার্গেট করতে পারতেছি, আর তারা কিন্তু আমার একটা অ্যাকচুয়াল অডিয়েন্স বা অ্যাকচুয়াল কাস্টমার হতে পারে। তো এই যে দেখেন এখান থেকে পেজটা আগে সিলেক্ট করে দিবেন। সিলেক্ট করার পর ইভেন্টস থেকে আমাদের বিভিন্ন ধরনের ইভেন্ট আছে, ইভেন্টগুলো আমরা একটু পড়ি ওয়ান বাই ওয়ান। প্রথম ইভেন্টটা আছে কি, পিপল হু কারেন্টলি লাইক অর ফলো ইওর পেজ। সেক্ষেত্রে যারা এই মুহূর্তে আপনার পেজে লাইক দিয়েছে বা ফলো করতেছে তাদের ডাটা ট্র্যাক করে আপনি কি করতে পারবেন, একটা অডিয়েন্স তৈরি করতে পারবেন। এরপরে এভরিওয়ান হু এঙ্গেজ উইথ ইওর পেজ, অর্থাৎ যারা যারা আপনার পেজের সাথে এঙ্গেজ আছে, লাইক দেওয়ার প্রয়োজন নাই, ফলো করারও প্রয়োজন নাই। আমি কি একটা পেজে গিয়ে কমেন্ট করতে পারি না বা কোনো একটা পোস্টে লাইক দিয়ে আসতে পারি না? তার মানে কি আমি তার সাথে এঙ্গেজ হয়ে যাচ্ছি। সো ওই সকল মানুষের আমি কি করতে পারবো, একটা লিস্ট তৈরি করতে পারবো। দেন আরেকটা আছে কি, এনিওয়ান হু ভিজিটেড দ্য পেজ, কিছুই করে নাই, যারা শুধুমাত্র কি করেছে, আমার পেজে ভিজিট করেছে, একবার হলেও ভিজিট করেছে, তাদের ডাটা দাও, তাদের সামনে আমি অ্যাড দেখাতে চাচ্ছি। সো সেই ক্ষেত্রে আমরা ওইটাও সিলেক্ট করতে পারবো। দেন পিপল হু এঙ্গেজ উইথ এনি পোস্ট অর অ্যাড, আপনার স্পেসিফিক কোনো পোস্টে বা আপনার একটা অ্যাড অলরেডি একবার দেখেছে, সে এঙ্গেজ হয়েছে, ঠিক আছে। সো ওইটাও আমরা ট্র্যাক করতে পারবো। দেন পিপল হু ক্লিকড এনি কল টু অ্যাকশন বাটন, অর্থাৎ আপনার পেজের যে কোনো একটা কল টু অ্যাকশন বাটনে সে ক্লিক করেছে, ওই ধরনের মানুষের ডাটা। দেন পিপল হু সেন্ট আ মেসেজ ইন ইউর পেজ, যারা যারা মেসেজ দিয়েছে তারা। দেন পিপল হু সেভড ইউর পেজ অর এনি পোস্ট, সেভ করা যায় না পোস্ট ভিডিও এগুলো, তো যারা যারা সেভ করেছে তাদেরকে টার্গেট করতে পারবেন। সো এখান থেকে অ্যাট আ টাইম আপনি একটা সিলেক্ট করতে পারবেন, বাট এখান থেকে আমি চাইলে সবগুলোরই কি একটা একটা আলাদা আলাদা করে কাস্টম অডিয়েন্স তৈরি করতে পারবো না, একবার একবার করে এসে এসে জাস্ট আমাকে তৈরি করতে হবে, দ্যাটস ইট। হ্যাঁ আমি নিজেই হচ্ছে মানে কিবোর্ডের কন্ট্রোল বাটনে জায়গায় কাজ করলো না, কন্ট্রোল চাপতে সিলেক্ট করে। আচ্ছা বুঝতে পারছি। আচ্ছা, সো এখান থেকে ধরেন আমি চাচ্ছি যে যারা না আমার কি করেছে পেজে এই মুহূর্তে এই পেজের মধ্যে লাইক কমেন্ট দিয়েছে তাদের ডাটা আমি চাচ্ছি। সো এইটা আমি দিলাম, দেওয়ার পর হচ্ছে আমি জাস্ট এখান থেকে অডিয়েন্স নেম দিব, সেম ভাবে অডিয়েন্স নেম দিয়ে একটা ওকে, দেওয়ার পর আমরা এখান থেকে জাস্ট ক্রিয়েট অডিয়েন্সে ক্লিক করি। আচ্ছা ঠিক আছে, সো দেখেন আমাদের আরেকটা অডিয়েন্স তৈরি হয়ে গেছে না। সো এইটাও জাস্ট আমরা কাস্টম অডিয়েন্সের ওই যে সেকশনটাতে গিয়ে জাস্ট ক্লিক করলেই অপশন এই যে এই নামটাই চলে আসবে, তখন জাস্ট আপনারা ক্লিক করলেই হয়ে যাবে। সো দেখেন এখন পর্যন্ত কিন্তু সাইজ সে কোনো মেজারমেন্ট কি আমাকে দিয়েছে যে অডিয়েন্সের সাইজ কত, এটা সময় লাগে, ঠিক আছে। হ্যাঁ ওকে, সো এই গেল হচ্ছে আমাদের অডিয়েন্সের পোর্শন, কাস্টম অডিয়েন্সটা। এখন হচ্ছে আমরা যদি এখানে ক্লিক করি, দেখেন আরেকটা অপশন আছে কি, লুকালাইক অডিয়েন্স। লুকালাইক অডিয়েন্স মূলত অপশনটা কি বা জিনিসটা কি? আমার হচ্ছে লুকালাইক অডিয়েন্সের মানে যে আমি ফেসবুককে বলতেছি যে ফেসবুক তুমি আমাকে, আমি যে একটা কাস্টম অডিয়েন্স তৈরি করলাম, এই অডিয়েন্সের মতো বিহেভিয়ার যাদের বা সেম টাইপের সার্চ যারা করে বা সেম টাইপের কোয়েরিজ যারা করে তাদের ডাটা আমাকে দাও। মানে আমি ক্লোদিং পছন্দ করি, আমি তো ওয়েবসাইট না সরি পেজ বলেন, ওয়েবসাইটও বলেন পেজ বলেন, পেজ থেকে কাদের ডাটা বের করলাম, আমার পেজে যারা লাইক দিয়েছে যারা ক্লোদিং পছন্দ করে। সো এই লুকালাইক দিলে হবে কি, ফেসবুক যে জিনিসটা করবে, আপনি যে কাস্টম অডিয়েন্সটা তৈরি করেছেন তার বিহেভিয়ারের সাথে ম্যাচ করতেছে, এরকম সামঞ্জস্য আছে, এরকম অডিয়েন্সের একটা ডাটা আপনাকে দিবে। সেক্ষেত্রে আপনার ইয়া হয়ে যাচ্ছে কত, অডিয়েন্স সাইজ হয়ে যাচ্ছে কত, মাল্টিপল হয়ে যাচ্ছে না, 2 গুণ হয়ে যাচ্ছে বা 3 গুণ হয়ে যাচ্ছে। তো এখান থেকে আমরা হচ্ছে সোর্স সিলেক্ট করতে বলতেছে, আমরা এখান থেকে হচ্ছে যে কাস্টম অডিয়েন্সটা যদি সিলেক্ট করে দিই, আচ্ছা এখান থেকে আলাদা করে দিবে, আমাদের তো তৈরি হয় নাই ইউজুয়ালি অ্যাকাউন্টটা। আচ্ছা এই যে চলে আসছে, দেখেন আমরা চাইলে কিসের থ্রু করতে পারবো, ওই যে পিক্সেল,
পিক্সেলের ডাটাকে যেই ডাটাগুলো সে পেয়েছে ওইটার একটা লুকালাইক তৈরি করবে, বা এই যে আদার সোর্সেস যদি ক্লিক করি, এই যে দেখেন পেজে লাইক দিয়েছে, এই পেজের মতো লুকালাইক যারা লাইক দিয়েছে তাদেরকে, দেন এই যে দেখেন আমরা কাস্টম অডিয়েন্স তৈরি করেছি। সো এরকম সেম ভাবে, সো আমি ধরেন পেজ পিপল লাইক ফলো এটা দিলাম। তারপর হচ্ছে এখান থেকে লোকেশনটা, এটা ইম্পর্টেন্ট। আপনি লুকালাইক অডিয়েন্স চাচ্ছেন, কোন দেশের অডিয়েন্স চাচ্ছেন? আমার অডিয়েন্স বাংলাদেশের, এখন আমি যদি লুকালাইক অডিয়েন্স তৈরি করি ইউএস এর, আমার লাভ হবে? লাভ হবে না। সো এখান থেকে অবশ্যই আপনারা কি করে দিবেন, যেই কান্ট্রির লুকালাইকটা চাচ্ছেন ওইটা এখান থেকে সিলেক্ট করে দিবেন। কি ঘুম ধরতেছে সবার? না, বুঝতে কি কোনো সমস্যা হচ্ছে বা বোরিং লাগতেছে? সবাই তো ঘুমিয়ে যাচ্ছে দেখতেছে, আস্তে আস্তে যে সোজা থেকে হচ্ছে আস্তে 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 এইভাবে যাচ্ছে। কি লাগতেছে? চোখে লাগতেছে? ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আর একটু ছোট, আচ্ছা, তো এটা আগে বললেই তো হতো। আচ্ছা, তো এই যে এখান থেকে আমরা হচ্ছে কান্ট্রি সিলেক্ট করে দিতে পারবো। সো ধরেন আমি বাংলাদেশ দিচ্ছি, এই যে বাংলাদেশ সিলেক্ট হয়ে গেছে। দেওয়ার পর হচ্ছে যদি আমি রিজিয়ন সিটি চাই, কোন স্পেসিফিক সিটি ডাটা চাই, ওইটাও দিতে পারবো। তো আমি দিচ্ছি না। এরপর হচ্ছে আমরা এখান থেকে দেখেন সিলেক্ট অডিয়েন্স সাইজ, এখানে পার্সেন্টেজ দিয়েছে। সো আমি এখানে দেখেন এস্টিমেটেড রিচ একটা দেখাচ্ছে না, আমি যদি এটাকে একটু বাড়াই, দেখেন কি হচ্ছে, এখানেও কিন্তু অডিয়েন্সের সাইজটা বাড়তেছে। সো মূলত জিনিসটা কি, এটা যদি একটু বুঝতে চান, যে দেখেন এখানে পড়লেই বুঝতে পারবেন, লেখা আছে 1% lookalike consists of the people most similar to your lookalike audience source. Increasing the percentage creates a bigger, broader audience. আচ্ছা, সো এইটা আপনি যত বড় করবেন, এই যে পার্সেন্টেজটা যত বড় করবেন, তত হচ্ছে আপনার আর কি ইয়াটা মিলটা কমতে থাকবে। অর্থাৎ 1% আপনি যদি সিলেক্ট করেন, সে হচ্ছে চেষ্টা করবে ম্যাক্সিমাম ম্যাচ আছে এরকম মানুষকে লাইক করার জন্য। ধরেন আপনার অডিয়েন্সটা তৈরি করেছেন আপনি কিরকম, যারা লেদার বুট পছন্দ করে, ঠিক আছে। সো 1% দিলে ফেসবুক কি করবে, ওই ধরনের মানুষকে খুঁজবে যারা হচ্ছে কি করে, লেদার বুটটা পছন্দ করে বা লাইক কমেন্ট করেছে। এটা যখন আমরা আস্তে আস্তে বাড়াবো, তখন এই যে কি বলে মিলটা, সিমিলারিটিটা, এটাও আস্তে আস্তে কি হতে থাকবে, অমিল হতে থাকবে। লাইক ব্যাপারটা, হ্যাঁ, বুট থেকে শুতে চলে যাবে। দেন অনলাইন অফলাইনের একটা ব্যাপার আছে, যারা অনলাইনে পছন্দ করে, সেই ক্ষেত্রে এমন হয়ে যাবে যারা অনলাইনে কেনাকাটা করে ওই সকল মানুষের ডাটা পাবে। তো এটা যত ব্রড করবেন, অডিয়েন্স সাইজ বড় হবে, কিন্তু আপনার পটেনশিয়াল কাস্টমার মিস হওয়ার চান্সেস একটা থাকবে। সো এটা সবসময় আপনারা রাখবেন কত, 1%, যেটা থাকবে এটাই। দেওয়ার পর আমরা জাস্ট হচ্ছে ক্রিয়েট অডিয়েন্সে ক্লিক করব। এই যে দেখেন আমাদের কি হয়েছে, আমরা এই যে কাস্টম অডিয়েন্স তৈরি করেছি, তারই একটা লুকালাইক 1% অডিয়েন্স তৈরি হয়ে গেছে। সো এখন আমাদের জাস্ট কাজ হচ্ছে, আমরা যে কাজটা করব, আচ্ছা, কোশ্চেন করতে পারি? হ্যাঁ, ভিতরে না কিন্তু ভিতরে কি কি মানে আমরা যখন অ্যাড ক্রিয়েট করি, বিভিন্ন ধরনের ইমেজ টাইপের ইমেজ ইউজ করতে হয় এর ভিতরে, যাতে আমাদের কনভার্সন সিটের রেটটা বাড়ে। তো সেই ক্ষেত্রে আমার যদি কোনো ক্লায়েন্ট তার ক্যাম্পেইন রান করতে চায়, তারা ক্লায়েন্ট হিসেবে ইমেজ প্রোভাইড করে দেয়, আমি নিজেদের ক্রিয়েট করে নিতে হয়। এইটা ডিপেন্ড করবে আপনার ক্লায়েন্টের উপর, আপনি কোথায় কাজ করতেছেন। এখন আপনি যদি সার্ভিসটা এরকম নেন যে আপনি হচ্ছেন তার অ্যাড ম্যানেজার, আপনি তার পুরো মার্কেটিংটা দেখবেন, সেক্ষেত্রে আপনাকেই তৈরি করতে হবে। কিন্তু আপনার যদি কন্ট্যাক্টটা এরকম ভাবে থাকে আমি শুধুমাত্র তোমার অ্যাড গুলো রান করে দিব, সেক্ষেত্রে আপনার ইমেজ দেওয়ার বদার হওয়ার দরকার নেই। ইমেজ, অ্যাড কপি এগুলো হচ্ছে ক্লায়েন্ট দিবে। আচ্ছা স্যার, তো অ্যাড ম্যানেজার শুরু দিদি ইমেজ বলা, ইমেজের আইডিয়া তাহলে আমরা ডিজাইনার লাগবে। হ্যাঁ, এগুলো তো একটার সাথে আরেকটা কানেক্টেড, তাই না? একটা ভালো কিছু দেখতে হলে কি লাগে, সবকিছুরই একটা আর কি সমপরিমাণ ইয়া লাগে। সো আপনাদের হচ্ছে এই জিনিসটাই যে আমরা অনেকেই মনে করি যে আচ্ছা অ্যাড তো খুব ভালো দিতে পারি,
ডিজাইন না হলে হবে। আমি কিন্তু ফার্স্ট ক্লাসে এই জন্য বলেছিলাম যখন আমরা পেজ তৈরি করি যে একটা ভালো লোগো, একটা ভালো কভার, এগুলো হচ্ছে আপনার আজীবন থাকবে, ম্যান্ডেটরি, তাই না? তো সেই ক্ষেত্রে আপনারা যদি নিজেদের উপর আর কি মনে হয় যে না আমার অতটুকু কনফিডেন্স আছে যে আমি খুব ভালো ডিজাইন করতে পারবো, এটা আমার কাজে দিবে বা আমার স্যাটিসফ্যাকশন লেভেলে হবে, সেক্ষেত্রে তৈরি করেন। বাট আমরা তো কেউই এখানে প্রফেশনাল ডিজাইনার না, যেহেতু আমি সাজেস্ট করবো আপনারা কোনো একটা ভালো প্রফেশনাল ডিজাইনারকে দিয়ে ডিজাইনটা করান, কারণ এই ডিজাইনের উপরেই কিন্তু আপনার সেলের একটা পার্সেন্টেজ ইয়া করবে। অ্যাড কপি আর অ্যাড ইমেজ এটা যদি ভালো না হয়, সেক্ষেত্রে আপনার যতই ভালো টার্গেটিং হোক না কেন, আপনার কি সেল হবে? সেল কিন্তু হবে না, আশানুরূপ সেল হবে না। তো আশানুরূপ সেল করতে হলে আপনাকে হচ্ছে অ্যাড কপি আর অ্যাড ইমেজের উপর খুব বেশি গুরুত্ব দিতে হবে। আচ্ছা, তো যেটা আমি বলতেছিলাম, সেম ভাবে এই যে এখন এখান থেকে কাস্টম অডিয়েন্সে ক্লিক করার পরে দেখেন কাস্টম অডিয়েন্স, লুকালাইক অডিয়েন্স, দুইটা অপশন আছে না? তো তখন লুকালাইক অডিয়েন্সে গেলে আপনি এই যে আমরা লুকালাইক অডিয়েন্সটা তৈরি করলাম, এই অপশনটা পেয়ে যাবেন। সো তখন জাস্ট এটা সিলেক্ট করে কাজ করবেন। পপুলেটিং অপশন লেখাটা আসবে, পপুলেটিং। ওকে, এটা মূলত যে বললাম 72 ঘন্টার মতো সময় নেয়, এটা ফেসবুকেরই কথা, ডাটা ট্র্যাক করতে একটু সময় লাগে। আচ্ছা, এখন কথা হচ্ছে আমরা কাস্টম অডিয়েন্স সিলেক্ট করলাম, আমরা হচ্ছে করলাম লুকালাইক অডিয়েন্স তৈরি করলাম। সো আমরা যদি কাস্টম অডিয়েন্স তৈরি করি, লুকালাইক অডিয়েন্স তৈরি করি, আমরা কি ডিটেইল টার্গেটিং করতে পারবো কি পারবো না, এটা হচ্ছে কোশ্চেন। করা যাবে কি যাবে না? কাস্টম অডিয়েন্সের মধ্যে তো আমরা লোকেশনটা দিছি, বাট ডিএস তারপর জেন্ডার এগুলো তো ঠিক করে দেই। সেক্ষেত্রে তো সার্টিফিকেটের কোনো কথা যাবে না। আমি তো অডিয়েন্স যে কাস্টম অডিয়েন্সটা তৈরি করলাম, এটা কিসের উপর ভিত্তি করে তৈরি করলাম বলেন তো? পিক্সেল আর পেজের উপর। তো ওইখানে তো আর আমাদের কোনো অপশন দিচ্ছে না, আমাদের তো একটা লিমিটেড অডিয়েন্স আছে। আমি তো অলরেডি ফিল্টার করতেছি, বয়স টয়স ওইখানে আর ফিল্টার করতে দিচ্ছে না। কিন্তু এই যে ডিটেল টার্গেটিংটা কখন, যখন হচ্ছে আমি জানিই না কিছু কে হতে পারে অডিয়েন্স, তখন হচ্ছে আমি একটা ফিল্টার করে দিচ্ছি যে এত থেকে এত বয়সে মেল বা ফিমেল এই এরিয়াতে থাকে, এই জিনিসের প্রতি ইন্টারেস্ট পোষণ করে, তাদেরকে দেখাও। কাস্টম অডিয়েন্স আমি তৈরি করে দিলাম, এখানে আর আলাদা করে ফিল্টারিং এর অপশন নাই। আর আপনি যদি আলাদাভাবে ডিটেল টার্গেটিং করেন, এইটা আপনার কাস্টম অডিয়েন্সে কোনো ইম্প্যাক্ট ফেলবে না, কাস্টম অডিয়েন্স যা ওইটাই থাকবে। সো আমি যদি এখন এটার পাশাপাশি ডিটেল টার্গেটিং করি, সেক্ষেত্রে ব্যাপারটা হবে কি, সেক্ষেত্রে ব্যাপারটা হবে আমার কাস্টম অডিয়েন্সের কাছেও অ্যাড যাবে, এবং আমি যে ডিটেল টার্গেটিং করলাম যাদেরকে খোঁজার চেষ্টা করতেছি তাদের কাছেও একটা যাবে। সেক্ষেত্রে আমাদের ইয়া হবে কত, অডিয়েন্স সাইজটা অনেক বড় হবে। তো সেক্ষেত্রে আমাদের বাজেটটাও কি ছোট হবে না বড় হবে? বড় হবে। যদি খুব অল্প বাজেটে অনেক বড় অডিয়েন্স দেয়, আমরা রিচ করতে পারবো ওরকম? ম্যাক্সিমাম কিন্তু রিচ দেখতে পারবো না। তো আমাদেরকে একটা কি বলতে, মোটামুটি একটা এঙ্গেজিং বাজেট রাখতে হবে। আচ্ছা, এখন কথা হচ্ছে আমরা সচরাচর যে কাজটা করে থাকি, চাইলে করতে পারেন, অনেকে করে অনেকে করে না। বাট আমি বলবো যে আপনারা যদি কাস্টম অডিয়েন্সটা সিলেক্ট করেন, ঠিক আছে, কাস্টম অডিয়েন্সের কথা বলেন বা পিক্সেলের ডাটার কথা বলেন, লুকালাইক অডিয়েন্সের কথা বলেন, এই যে টার্গেটিং গুলো হয়, এই টার্গেটিং গুলো কিন্তু অলরেডি কখন হয়, আমার হাতে অডিয়েন্স আছে অলরেডি, আমি তাদেরকে নিয়েই কাজ করতে চাচ্ছি, নতুন কোনো অডিয়েন্স চাচ্ছি না। সেক্ষেত্রে আমার আর ডিটেল টার্গেটিং এর প্রয়োজন নেই। আর আমি সাজেস্ট করবো আপনাদেরকে, যদি আপনারা ডিটেল টার্গেটিং করে অডিয়েন্সই বের করতে চান, সেক্ষেত্রে আলাদাভাবে ডিটেল টার্গেটিংটা করাটাই বেটার। আলাদাভাবে ডিটেল টার্গেটিং করলেন, আরেকটা ক্যাম্পেইনের মধ্যে আপনি কি করলেন, কাস্টমার লুকালাইক অডিয়েন্সের ক্যাম্পেইন রাখবেন। কারণ আমার তো আলাদা আলাদা করতে তো কোনো সমস্যা নেই, একটার মধ্যে স্টাফ করার দরকার আছে। একটার মধ্যে স্টাফ করলে হয় কি, ব্যাপারটা হচ্ছে এটা গ্রাফিক্সের কাজ কি কেউ জানেন? ফটোশপে কাজ করেছেন টুকটাক? আচ্ছা, লেয়ার থাকে না ফটোশপে, কিছু লেয়ার থাকে। তো লেয়ার গুলো আপনার একসাথে মার্জ করে দেওয়া যায়, আবার কি করা যায়, একটা ফোল্ডার করে আলাদাভাবে রাখা যায়। আপনি যদি মার্জ করে দেন, সেক্ষেত্রে আর কিছু চেঞ্জ করতে পারবেন না, এটা কিন্তু ফিক্সড হয়ে যায়, আর কিছু চেঞ্জ হয় না। কিন্তু যদি আপনি একটা ফোল্ডারে রাখেন আলাদা করে, সেক্ষেত্রে কিন্তু আপনি চাইলে যখন ইচ্ছা তখন এডিট করতে পারতেছেন। সো আলাদা রাখার একটা সুবিধা আছে, যে আমার যদি মনে হয় এই মুহূর্তে আমার এটা ভালো লাগছে না, এটা আমার কত কাজ করতেছে না, আমি কি করতে পারবো, অফ করতে পারবো। কিন্তু আমি ধরেন এখানেই কাস্টম অডিয়েন্স করলাম, এখানেই ডিটেল টার্গেটিং করলাম, সব করলাম, হাই বাজেট দিলাম,
সেই ক্ষেত্রে কি আমার সব অফ হয়ে যাচ্ছে না একসাথে? সো এইটা থেকে আমার বেটার হবে কি আমি 2-3টা দরকার হলে বড় বাজেটটাকে ছোট ছোট পোর্শন করে আমি কয়েকটা অ্যাড রান করে আগে এক্সপেরিমেন্ট করে দেখব। এটা হচ্ছে আপনারা তো এখন শিখতেছেন কিভাবে দিতে হয়, শিখেছেন। আপনাদের মেইন গ্রোথটা হবে কখন? যখন আপনারা 2-3টা অ্যাড রান করবেন। 2-3টা অ্যাড রান করার পরেই আপনারা বুঝতে পারবেন যে আসলে আমার জন্য কোনটা কাজ করতেছে, কোন স্ট্র্যাটেজিটা কাজ করতেছে। আমি কি লুকালাইক অডিয়েন্সের মাধ্যমে বেশি সেল পাচ্ছি, নাকি আমি ডিটেইল টার্গেটিং করে বেশি পাচ্ছি। তো এই জিনিসগুলো হচ্ছে পুরোটাই প্র্যাকটিক্যালের উপর। যত বেশি আপনি অ্যাড রান করবেন তত বেশি আপনার কি আসবে, নলেজটা বাড়বে এবং এক্সপার্টিসটাও বাড়বে। সো এই হচ্ছে আমাদের মূলত কাস্টম অডিয়েন্স বা লুকালাইক অডিয়েন্সের কাজ। আর সেফ অডিয়েন্স আমি বললামই যে এই যে ডিটেইল টার্গেটিং এর যে একটা অডিয়েন্স তৈরি করলাম, বা এটাও লাগবে না, এই যে এই আমি কাস্টম অডিয়েন্স, লুকালাইক অডিয়েন্স এবং কি বলে এটাকে ডিটেইল টার্গেটিং সবকিছু করেও যদি একটা অডিয়েন্স সেভ করতে চাই সেটাও কি হবে, পসিবল। সো এইভাবে হচ্ছে আমরা অডিয়েন্স তৈরি করব। এগুলো হচ্ছে খুব বেশি অডিয়েন্স হয় ই কমার্স, বড় বড় ই কমার্স সাইট লাইক দারাজের মতো সাইট আছে, যে দারাজ, ইভালি, ঠিক আছে, আলিশা মার্ট, এই টাইপের যারা যারা আছে ই কমার্স, তাদেরটা হচ্ছে যে অনেক ডাটা থাকে, অনেক ডাটা নিয়ে কাজ করতে হয়। তাহলে এখন বিজনেস টাইপ যদি বিবেচনা করি, নতুন বিজনেস হলে ডিটেইল টার্গেটিং করাটা বেটার। অডিয়েন্স তারা আমি জানি না অ্যাপ্রোপ্রিয়েট হবে, বিজনেসটা নতুন। হ্যাঁ, তো যখন আমার ট্রাফিক আসা শুরু হবে, পারচেজ মার্কেট হইতেছে, অডিয়েন্স অলরেডি আছে, তখন আমি কাস্টমারে যাই সেট করে নিয়ে করতে দেখাবো। এক্স্যাক্টলি, কারণ হচ্ছে কাস্টম অডিয়েন্সটা আসতেছে কখন, অলরেডি মোটামুটি একটা অডিয়েন্স আছে, ওয়েবসাইটে হোক পেজে হোক, তখন হচ্ছে আমি টার্গেটিংটা করতে পারবো। কিন্তু আমি সদ্য মাত্র অ্যাকাউন্ট তৈরি করেছি, সদ্য পেজ তৈরি করে বিজনেস করতেছি, সেক্ষেত্রে কাস্টম অডিয়েন্স দিতে পারবো না, দেওয়া সম্ভব না। তখন হচ্ছে আমাদেরকে এই ডিটেইল টার্গেটিং এর মাধ্যমে আগে কি করতে হবে, একটা অডিয়েন্স গ্যাদার করতে হবে, তারপরে আমরা কাস্টম অডিয়েন্স, লুকালাইক অডিয়েন্স দিয়ে কাজ করতে পারবো। ক্লিয়ার সবাই? আচ্ছা, সো এই টোটাল আজকে আমরা যা যা দেখলাম, পিক্সেল সেটআপ, কাস্টম অডিয়েন্স তৈরি করা বা লুকালাইক অডিয়েন্স তৈরি করা, এতটুকু নিয়ে কারো কোনো কোশ্চেন আছে কিনা? আচ্ছা, বাজেট কত দিবেন? আচ্ছা, যদি আপনারা একটা ভালো আর কি ইয়া দেখতে চান, গ্রোথ দেখতে চান, সেক্ষেত্রে ডেইলি $7 থেকে $8 যদি একটা বাজেট হয়, ওইটা একটা মোটামুটি ভালো রেঞ্জে আপনি দেখতে পারবেন। অডিয়েন্স এটার কোনো সাইজ নাই আর কি, জাস্ট ডেইলি বাজেট $7 থেকে $8 হলে যতটুকুই হোক অডিয়েন্স, সমস্যা নেই আমার। হ্যাঁ, আর এই জিনিসগুলো না, বাজেটের যে ব্যাপারটা, বাজেটের ব্যাপারটা আসলে মুখস্থ কিছু কাজ করবে না। কারণ আমার জন্য হয়তো বা একটা জিনিস কাজ করেছে, আমার ম্যাক্সিমাম জায়গায় আমি এক ধরনের রেজাল্ট পেয়েছি, বাট আপনার ক্ষেত্রে কিন্তু এটা নাও হতে পারে। সো এই জন্যই কিন্তু আমি আপনাদেরকে বলে দিলাম যে এটা হচ্ছে পুরোটাই কি হবে, এক্সপেরিমেন্টের ব্যাপার। আপনারা যখন 2-3টা অ্যাড রান করবেন, আমি আপনাদেরকে এটাই বলে দিচ্ছি, সাজেস্ট করতেছি, প্রথমেই $1000 একটা অ্যাড রান করবেন না। এটা কি হবে, পুরোটাই বোকামি হবে। আপনি প্রথমে ছোট ছোট পোর্শনের কিছু অ্যাড রান করেন, ধরেন প্রথম একটা আপনি রান করেন $1000 বাজেট, প্রথম একটা রান করেন $20, পরের একটা পাশাপাশি অ্যাড রান করেন $50, $100। সো এই যে 3টা অ্যাড রান করলেন, আপনি যে নার্চারিং করলেন অডিয়েন্সের সাথে, তখনই আপনি যখন দেখবেন যে একটা ইম্প্যাক্ট আসতেছে, তখনই বুঝবেন যে আচ্ছা ঠিক আছে, এখান থেকে যেহেতু আমার ভালো আর কি রেভিনিউটা আসতেছে বা ফিডব্যাক ভালো আসতেছে, আমি তাহলে এইটা নিয়ে কাজ করি, এই স্ট্র্যাটেজিটাই আগে। এটা হবে আপনার জন্য সবচেয়ে ভালো একটা ওয়ে আগানোর জন্য। বাট এই যে এরকম যদি কেউ বলে দেয় যে 3000 টাকার দেন, 4000 টাকা দেন, 5000 টাকার দেন, এইটা আপনার জন্য কাজ নাও করতে পারে। ওই যে আমি বললাম, সেক্ষেত্রে আপনারা হচ্ছে মোটামুটি $7 থেকে $8 ডেইলি একটা বাজেট যদি দেন, সেক্ষেত্রে মোটামুটি একটা ভালো ইয়া পাবেন। আর এটাও পুরোটা ডিপেন্ড করবে ভালো রেজাল্টের ব্যাপারটা, আপনি কত ভালো টার্গেটিং করতেছেন। এখন যত বেশি বাজেট দেন না কেন, টার্গেটিং ভালো হয় নাই, সেল পাবেন, সেল কিন্তু পাবেন না। তো সবকিছুই মিলেমিশে একটা ব্যাপার। আচ্ছা স্যার, এক যে রান করা হয়, মানে সর্ব কোশ্চেনটা সব কোশ্চেন না হবে আবার, ঠিক আছে, মানে এক সর্বনিম্ন কতটুকু টাইম রান করাটা স্ট্যান্ডার্ড টাইম ধরা হয়, মানে আচ্ছা। আমরা একটা 3 দিন চালালাম না 4 দিন বা 2 দিন, মানে সর্বনিম্ন কতটুকু করলে যেটা মোটামুটি ভালো আসে? আচ্ছা, ঠিক আছে, এটা হচ্ছে ফেসবুক অ্যাড এর কথাও যদি বলেন, বা আমরা যারা গুগল অ্যাডসও রান করি, গুগল অ্যাড এর কথাও যদি বলেন, গুগল আর ফেসবুক দুইজনই সাজেস্ট করে একটা অ্যাড আপনি 20 দিনের মতো রান করেন, 20 দিনের মতো রান করেন। বাট এটা ডিপেন্ড করবে আপনার বাজেটের উপর। আপনার বাজেট যদি কম হয়, যেমন আমরা মিনিমাম বাজেট কত,
অ্যাড রান করতে গেলে ফেসবুকে $1 $1। সো $1 দিয়ে কি আপনি 4 দিন অ্যাড রান করতে পারবেন? বা আপনার বাজেট হচ্ছে $5, আপনি কি পারবেন চাইলেও বেশি করতে? সেই ক্ষেত্রে একটা ইয়া হয়। আমরা যে জিনিসটা করি ইউজুয়ালি বড় বড় যাদের বাজেট খুব বেশি, সেল চাই প্রচুর, তাদের হচ্ছে অল দ্য টাইম রানিং অ্যাড থাকে, কোনো সময় বন্ধ থাকে না, সব সময় অ্যাড রানিং এর উপরেই থাকতে চলে, ঠিক আছে? সো সেক্ষেত্রে আমরা যে কাজটা করি, অ্যাড রান হচ্ছে, অ্যাড রান করতে করতে আমার কাছে 2 দিন 3 দিন, আপনি মোটামুটি 3-4 দিন পরে একটা রেজাল্ট দেখতে পারবেন যে আপনি কি ভালো কিছু পাচ্ছেন না খারাপ কিছু পাচ্ছেন। তো আমরা যদি দেখি 3-4 দিনের মাথায় একটা ভালো রেসপন্স হচ্ছে, আমরা হচ্ছে ওইটাকেই চালাতে থাকি, ওটাকে কি বলে টাইমটা চেঞ্জ করে এডিট করে সময়টা বাড়িয়ে দিই, বাজেটটা বাড়িয়ে দিই। সো অ্যাড রান ওর মতো হতে থাকে। বাট আবার যদি দেখি 3-4 দিনের মাথায় আমার ভালো কিছু হয় নাই, আমি অ্যাডটা স্টপ করে দিই, দ্যাটস ইট। আচ্ছা, আরেকটা প্রশ্ন হচ্ছে এবি স্প্লিট যে জিনিসটা, তো ওইটা আমার যে এক সেট থাকে, এক সেটের ভিতরে যদি মাল্টিপল অ্যাড থাকে, এক ধরনের দুইটা, তো আমি এবি স্প্লিট চালু রাখলে আমার হচ্ছে অডিয়েন্স ভিত্তিক ভাবে যখন অ্যাড বলা যায়, সেম ইন্টারেস্টেড অডিয়েন্সের কাছে এক ধরনের অডিয়েন্সের কাছে যাবে বি টাইপের, আরেকটার কাছে এ টাইপের, এরকম বা সেম জনের কাছে এবি দুইটাই যেতে পারে। দুইটাই যেতে পারে টাইম ভিত্তিক। হ্যাঁ, এরকম বাট এবি স্প্লিটটা আর কি আমি যেটা বললাম ওটা জাস্ট বোঝানোর জন্য দেখালাম। এবি স্প্লিটটা ওইভাবে প্রয়োজনও পড়ে না, কারণ আপনি তো এখানেই এখন যে নতুন সিস্টেম দিয়ে দিয়েছে, আগে ছিল না। আগে স্প্লিট টেস্ট, এবি স্প্লিট টেস্ট কেন লাগতো? তখন এই ক্যাম্পেইন, অ্যাডসেট, অ্যাডের অত বেশি একটা ইয়া ছিল না, ওয়ে ছিল না। এখন তো আমাকে ডিভাইড করেই দিচ্ছে। তো আমি যদি চাই অ্যাডসেট এর মধ্যে থেকেই তো একই ধরনের দুইটা অ্যাড রান করতে পারতেছি, তাই না? একটা প্রোডাক্টের উপর দুইটা অ্যাড, সো ওইটাতেই তো হয়ে যাচ্ছে। সেক্ষেত্রে এখন আর এবি স্প্লিট টেস্টটা লাগে না। আমরা এইভাবে এবি স্প্লিট টেস্টটা করি আর কি, অ্যাডের মাধ্যমে রান করে, ক্যাম্পেইন রান করে। ক্লিয়ার? কারো কোনো কোয়েশ্চেন? আর আপাতত নাই। মানে এখন হচ্ছে এই জিনিসগুলো আপনারা যে প্র্যাকটিস করতেছেন বা কাজ করতেছেন, এটা আসলে কয়দিন মাথায় রাখতে পারবেন বলেন, প্র্যাকটিস ছাড়া? সম্ভব? সম্ভব না। সো এই জিনিসগুলো হচ্ছে আপনাদেরকে কন্টিনিউয়াস বেসিসে কি করতে হবে, রিকল করতে হবে, বা আর কি প্র্যাকটিসের উপর রাখতে হবে, বা মেমোরাইজ করেন অ্যাটলিস্ট কি কি ছিল, কি কি করা যায়। সো অ্যাটলিস্ট ওই জিনিসটা করলেও মাথায় থাকবে, না হলে পরে ভুলে যাবেন। আর ফেসবুকের এই যে অ্যাড টাইপের যে জিনিসগুলো বলেন না কেন, ফেসবুক অ্যাড বা হচ্ছে যে গুগল অ্যাডস, যেটাই বলেন, এই টাইপের কাজগুলো আপনাকে হচ্ছে সামনে থেকে করতে হবে। যদি আপনি না করেন লাইভ, তাহলে আসলে বুঝতে পারবেন না। আপনি ওয়েটা জানেন, বাট প্র্যাকটিক্যালি যখন করবেন তখন হচ্ছে ভালো আরো ইনডেপথ বুঝতে পারবেন জিনিসগুলো, ঠিক আছে? আচ্ছা, সো আমি যদি একটু চলে যাই, স্কোপটা দেখাই। আচ্ছা স্যার, একটা কোশ্চেন ছিল আমার। ভালো লাগে না? দেখবেন না? আপনার একটা বাদ দেন। আমার একটা কোশ্চেন স্যার। না, কেন বাদ দিব? অবশ্যই গোয়া স্যার, আপনি সাকসেস কাজ করতে আমার করতেছেন গোয়া না, আপনার একটা question- আপনি চেষ্টা করতেছেন না। আমার এই জায়গায় স্যার আমি প্যাথেটিক লাগে সত্যি কথা, আমি যে জায়গায় ঘাটি কম্পিটিশনে করেছি এটা হবেই, এটা প্যাথেটিক লাগার কিছু না, এটা আস্তে আস্তে বাড়বেই, স্বাভাবিক। এই যে আপনি চিন্তা করেন আপনার কম্পিটিশন কয়জনের সাথে? ক্লাসের মধ্যেই তো, এই যে সবাই পিক্সেল জানে, সবাই কি কাজ করবে না? তো এইভাবে চিন্তা করেন, আপনি তো একা জানতেছেন, একা যে কাজ করবেন ব্যাপারটা তো এমন না। এখন এখানেও কথা আছে, মুদির দোকান কয়টা বাংলাদেশে? পাশাপাশি এক সিরিয়ালে 100 দোকান থাকে না মুদির আরব গুলোতে, বড় বড়। তো তা বলে কি কারো বিজনেস অফ আছে যে 10 জন আছে দেখে আমার বিজনেস কম? আল্লাহ যার রিজিকে যতটুকু রাখছে ততটুকুই হবে। তো এইটা নিয়ে আক্ষেপ করে কিছু নাই, ঠিক আছে? আপনার চাহিদা আপনার কাছে থাকবে। এই যে এত 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 মানুষ সার্ভিস দিচ্ছে, কারোটা কি বন্ধ আছে? যে কাজ পাচ্ছে সে কিন্তু কাজ করতেছে, ঠিক আছে? আমি ধরেন এই ফেসবুক পিক্সেল সেটআপ নিয়ে কাজ করতেছি, এইখানে তো এই যে দেখেন যে 126টা কাজ পেয়েছে, সে হয়তো একটু কম পাইছে, বাট সে কি বসে আছে? কাজ তো করতেছে, তাই না? আর নিচে দিয়ে গেলে কাজ হবে না, হ্যাঁ, যত নিচে যাবে না কাজ দেরি হবে। এই যে দেখেন সে 275টা কাজ শেষ করছে, ঠিক আছে? তো এখান থেকে অসংখ্য আপনি জিনিস পাবেন। তো যদিও এখানে মূলত আপনারা পিক্সেল সেটআপে যখন আসবেন, আমি যেমনটা আগেও দেখেছি গুগল অ্যানালিটিক্স এর সময়, এগুলো অনেক ম্যাক্সিমাম যে কাজটা করে একটা প্যাকেজ তৈরি করে দেয়, পিক্সেল, অ্যানালিটিক্স, সার্চ কনসোল, এগুলো সবগুলোর একটা সেটআপের সে ইয়া করে তৈরি করে দেয়। তো আপনারা চাইলে এভাবেও তৈরি করতে পারেন। আবার আমি যদি দেখি ফেসবুক,
কম্পিটিশন কম তাই না। এই যে দেখেন কাস্টম অডিয়েন্স তৈরি করে দিবে, ঠিক আছে, কাস্টম অডিয়েন্স তৈরি করে দিবে, লুকালাইক অডিয়েন্স তৈরি করে দিবে, এটার জন্য কাজ আছে। এই যে দেখেন একদম নতুন, দেখেই বুঝতে পারতেছেন কিচ্ছু নাই, র্যাঙ্কে আছে। সো এই জিনিসগুলো আসলে এরকমই, আপনারা চেষ্টাটা করতে হবে। আমাদের মেনলি ল্যাকিং যে জায়গাটাতে আমাদের, আমি বলবো এই ব্যাচ, আমাদের ব্যাচটার মধ্যে ল্যাকিং যে জায়গাটাতে খুব বেশি একটা চেষ্টা আমার মনে হয় না হয়, কারণ আপনারা নিজেরাই স্বীকার করলেন লাস্ট ক্লাসে বায়ার রিকোয়েস্ট পাঠাতে ফাইবারে ঢুকছেন কখন ভুলে গেছেন, কে জানি বললো পিসিতে ঢুকছি মনে কবে ভুলে গেছি, অনই করেন না পিসি। আমার স্যার ফোন করে আমি পেয়েছি পিছনে তো আর স্যার বাতে তো একদম লাস্টে যখন So- করে দেন না তখন সো এই যে না করাটা, এটা লসটা কার হচ্ছে আলটিমেটলি? তারপরে পেরা লাগে কি করবে? ভাবছিলাম যে আপনাকে বলবো এবং কাজটা যখন আপনারা করে দিবেন এখন মানে কিভাবে করতে হয় আপনাকে আপলোড কি ফাইবারে যায় বাংলাদেশ আপর বাংলাদেশ ফাইবারে কোন সাইট আপলোড করা যায় আপর বাংলাদেশে খোলা যায়, ওইটা আমি দেখা দিব কিভাবে খুলতে হয়। স্যার আমার কোশ্চেন ভুলে যাচ্ছি বলবো। হ্যাঁ বলেন। কোশ্চেন হচ্ছে অ্যাফিলিয়েট মার্কেটিং এর মধ্যে এই অ্যাফিলিয়েট আমরা যে ট্রাফিক এর গ্রান্ট করি ওটার মধ্যে কল টু অ্যাকশন বাটন নেই, লিংক তো ডাইরেক্ট প্রমোট করা পছন্দ করে প্রমোট করলে মানে ব্যাংক করে দেয়। তো সেই ক্ষেত্রে কল টু অ্যাকশন বাটনের মধ্যে কি লিংক ইউজ করা যায় মানে আর কি আপনি চাচ্ছেন ডিরেক্টলি অ্যামাজনের জন্য? হ্যাঁ হ্যাঁ অ্যামাজনের জন্য ওইভাবে ডিরেক্টলি না দেওয়াটাই ভালো। এই ধরনের লিংক ফেসবুকও পছন্দ করে না, আপনার অ্যাফিলিয়েট লিংক প্রমোট করতেছেন না, এই ধরনের আর কি ফেসবুকও পছন্দ করে না এবং অ্যামাজন অ্যাসোসিয়েটও পছন্দ করে না, ঠিক আছে। সো আর অ্যামাজন অ্যাসোসিয়েটে যখন আপনারা কাজ করবেন, আমরা ওয়েবসাইট অ্যাড করি না, সো ওইখানে কিন্তু ভেরিফিকেশন চাবে মেইলের মাধ্যমে, পরবর্তীতে ভেরিফিকেশন চাবে যে এই ওয়েবসাইটের জন্য যে আপনি কাজ করতেছেন এখান থেকে ভেরিফাই করে নেন। সো সেক্ষেত্রে একে আপনার ফেসবুক অ্যাকাউন্টের অ্যাড অ্যাকাউন্টেও যেমন একটা ইস্যু হতে পারে এবং পাশাপাশি আপনার ওই অ্যামাজন অ্যাসোসিয়েট অ্যাকাউন্টেও ঝামেলা হতে পারে। সো ওইটা না করে বেটার হচ্ছে আপনি করতে পারেন কোনটা, আপনি ট্রাফিক অ্যাড দিয়ে হচ্ছে ওই পেজে নিয়ে যান, ওই পেজে নিয়ে যান, ওইখান থেকে দরকার হলে সে কিনবে। মনে করেন আমার নিজের ওয়েবসাইট ওইটা আমি জানতে পারবো নিজের ওয়েবসাইট মানে পণ্যটা যে সেল করতেছি ওয়েবসাইটটা আমার নিজে পণ্যগুলো আমার সেক্ষেত্রে আমি অ্যাড অন করে আমার ওয়েবসাইটে আমি জানতে পারবো ওটা তারা ফিলিয়ে দিচ্ছে না, কিন্তু স্যার এটা যদি আমি করি তাহলে অ্যামাজন যে আছে বা আলিএক্সপ্রেস কিন্তু ড্রপ সার্ভিসিং ওয়েবসাইট তৈরি করা ড্রপ শিপিং ড্রপ শিপিং ওয়েবসাইট তৈরি করে ওটা যদি আমি লিংক দেই ওইটা করতে পারবেন, সমস্যা নেই, হবে এটা সমস্যা নেই। ওইটা তো ওইভাবেই তো করে মানুষজন, কিভাবে করে আপনার কি মনে হয়? ওইভাবেই তো করে। জানি না জিজ্ঞেস করলাম জানি না আচ্ছা আচ্ছা ঠিক আছে। সো ফাইবারে কাজ আসতেছে না কারণ ফাইবারে কাজ যে আসতেছে এরকম অর্ডার যে আসে অর্ডার আসতেছে না, অর্ডার আসতেছে না অনেকগুলো কারণ হতে পারে। প্রথম কথা হচ্ছে আপনি অ্যাক্টিভ না ফাইবারে। মোবাইলে আচ্ছা, অ্যাপসে অ্যাক্টিভ থাকে, আপনার গিগস গুলো অপটিমাইজ না, যে কারণে ইমপ্রেশন আর ক্লিকস পড়তেছে না। সেকেন্ড হচ্ছে আপনি বায়ার রিকোয়েস্ট পাঠাচ্ছেন না, পাঠালেও ওরকম ভাবে গুরুত্ব দিচ্ছেন না। আমার দিকে যদি সমস্যা থাকে অপটিমাইজ ঠিক মতো না এটার দায়িত্ব স্যার আপনাদের দেখা উচিত না। হ্যাঁ, তো আমি তো বলছি আপনি তো গিগ দিলে তো আমি তো বলে দিচ্ছি যে কি কি অপটিমাইজ করা প্রয়োজন। না স্যার আমি এর আগে তো স্যার দিয়ে দেখাইছি ওয়েটিং করে দেখাই শুধু দেখা যায় স্যার আপনার কিছু বলেন না। হ্যাঁ, তো আচ্ছা আমি যেমনটা বললাম আপনাদেরকে প্রোডাক্ট, আমি অন্য অন্য যে গিগগুলো দেখতেছি আরেকগুলো ফাইবারে প্রত্যেকটা অনেক কিছুই অন্যরকম আমারটা আপনি মরা মরা তো এই যে আপনি নিজেই মনে করতেছেন যে আপনার গিগে অত ইয়া না। আমি তো সাবিতে পারি না কিংবা জানি না সেটা তো উচিত আপনাদের যে আচ্ছা গিগটা ঠিক করে এখন গিগে তো আমি তো আপনাদেরকে ওয়ে তো দেখাই দিলাম, তাই না? আপনি ওই ওয়েতে তৈরি করেন না কয়েকটা। এখন আপনি যদি বলেন যে স্যার তৈরি করে দেন, এটা কি হলো? এখন স্যার 7টা গিগ তুলতে পারবো না যেহেতু আমি জেনে গেলাম আমি যদি গিগ তুলতেই থাকি কোনটাই জানা যাবে তো ডিলিট করেন, একটা ডিলিট করে আরেকটা ট্রাই করেন। এই ক্ষেত্রে আমার অ্যাকাউন্ট দিতেছে না কি হচ্ছে? অ্যাকাউন্টের রেপুটেশন কেন কমবে আপনার? যতটুকু জানি স্যার গিগ ডিলিট করে দিলে ওটা ব্যাংক ফল করে অ্যাকাউন্টের সমস্যা হয় না, এরকম কিছু না। গিগ ডিলিট করে আপনি, আপনার যদি কাজে না দেয় আপনি তো করতেই পারেন। আপনার মনে হচ্ছে আমি এখন করবো না, আমার দরকার নেই এখন, আমার কতগুলো, আমি এসইও জানি, দেন হচ্ছে আমি এখন সোশ্যাল মিডিয়া মার্কেটিংও জানি। আপনি যদি চান ফেসবুক দিয়ে 7টা গিগ তৈরি করতে পারেন, তাই না? আমি যদি চাই শুধুমাত্র ব্যাকলিংক দিয়ে 7টা গিগ তৈরি করতে পারি। তো আমার যেটা প্রয়োজন হবে আমি ওইটা তৈরি করবো। সো এই ক্ষেত্রে আপনি ডিলিট করেন, এডিট করেন, এটা আপনার দরকার, এটা লাগেই।
ওটাতে এফেক্ট করে না। হ্যাঁ, যখন আপনি র্যাঙ্ক করবেন, গিগটা এডিটের কথা তো কখন মানা করা হয়, আপনার ফার্স্ট পেজেই আছে ফাইবারের, গিগটা র্যাঙ্কে আছে, তখন যদি এডিট করেন সেক্ষেত্রে এটা একটা ভালো রেজাল্ট দেয় না। আর স্পেশালি এখন আমি যেটা লাস্ট দেখেছিলাম যে এডিট করার ফলে ইমপ্রেশন আর ক্লিকসও একটা ইম্প্যাক্ট পড়ে। আমাদের ফার্স্ট পেজ ছিল আপনার প্রায় কত 11 দিনের মতো ফার্স্ট পেজ ছিল কি, তারপরে হচ্ছে আমার ইমপ্রেশন হঠাৎ করে কমে গেছে, ক্লিকও কমে গেছে। হ্যাঁ, এই জন্য আমি রিলিজ করছিলাম, তারপরে একবারে কমে গেছে, তারপরে মাত্র এটা হয়, ঠিক আছে। তো এই জন্যই বলা হয় যে আপনি একটু ভেবে চিন্তে গিগের যে ব্যাপারটা, আপনি একটা জিনিস চিন্তা করেন, আমরা যে বিজনেস করি বা বিজনেস দেই, তো বিজনেস কি মন চাইলো টাকা খরচ করে তৈরি করে ফেললাম এমন কিছু? বিজনেসটা থেকে আমার লাইফ টাইম আর্নিং এর একটা সোর্স, তাই না? বুঝে শুনে সময় নিয়ে তারপর আমরা তৈরি করি। তো সেম ভাবে গিগটা তো আমার একটা বিজনেস না, আমি সার্ভিস সেল করতেছি। সো এইটা যত ভালো হবে এটা আমার জন্য তত ফ্রুটফুল হবে। এখন এই জায়গায় যদি আমরা চিন্তা করে নেই যে 1 ঘন্টা একটা গিগ তৈরি করে ফেলবো, ব্যাপারটা কি যায়? আমি যদি পার্সোনালি বলি, আমার নিজের এখনো স্টিল নাও, আমি যদি এখন কাজ করতে যাই, আমি একটা গিগ তৈরি করতে গেলে 4 থেকে 5 ঘন্টার উপর সময় নিব, জাস্ট লেখাগুলো চিন্তা করতে যে কি দিব, আর ডিজাইন অন্যান্য জিনিস তো আলাদা জায়গায় আছে। সো মূলত হচ্ছে সময় দিতে হবে, কাজ করতে হবে, এডিট করবেন, একটা কাজ নাও করতে পারে, সবই যে কাজ করবে তা তো কোনো বাধ্যতামূলক না, তাই না? চেঞ্জ করবেন, চেঞ্জ করে করে ইয়া করে ট্রাই করবেন। স্যার একটা কোশ্চেন ছিল, বলেন বলেন। এটা যে এই ইনভাইট টপিক বাইরে স্যার, ওয়ার্ডপ্রেসে আপনার হচ্ছে পেমেন্ট অপশন যে অ্যাড করে, পেমেন্ট প্লাগইন আছে। পেমেন্ট প্লাগইন আছে, আচ্ছা ওটা হচ্ছে ই-কমার্সের জন্য, তাই না? মনে করেন সার্ভিস সেলিং সাইট, যেমন আমি এই যে আপনার এই কাজগুলো শিখছি, এগুলো আমি করি, আমার একটা ওয়েবসাইট আছে, এসএসসি টাইপ ওয়েবসাইট, ওয়েবসাইটের ভিতরে আমি যে সার্ভিসগুলো দেই, সার্ভিস ক্যাটাগরিতে ক্লিক করলে বিভিন্ন পেজ আসে, স্পেসিফিক যেমন ফেসবুক মার্কেটিং এর পেজ আলাদা, সার্চ ইঞ্জিনের আলাদা, কিওয়ার্ডের আলাদা। তো প্রত্যেকটা পেজে আমার সার্ভিস ডেসক্রাইব করছি, ডেসক্রাইব করার পরে নিচে যদি আমার একটা কলাম থাকে যে সে আমার সার্ভিসটা নিবে, যেমন এবারে ভাইয়ার আমার জিনিসটা দেখে রেটটা দেখে আমার অর্ডার দেয়, ঠিক আছে? বাট আমার সাইটে আমি অপশন রাখি কি যে অ্যামাউন্টটা উল্লেখ থাকবে না, বাট অর্ডারটা প্লেসমেন্ট হলে পরবর্তীতে ক্লায়েন্টের সাথে কথা হবে, পেমেন্ট কত দিবে সেটা ফিক্স করবে। তো এই যে ক্লায়েন্ট আমার সাথে কমিউনিকেশন করবে পেমেন্ট ইস্যু নিয়ে, এটা নিচে জাস্ট কন্টাক্ট করলেই হয়। হ্যাঁ, এটা হচ্ছে মূলত মেইল আপনাকে দিবে, ঠিক আছে? বা অনেক জায়গায় দেখবেন গেট আ কোটের অপশনও থাকে, ঠিক আছে? ওইখানে ক্লিক করলে আর কি একটা মেইল চলে যায় যে এই ব্যক্তি, আপনি তখন আপনার মেইলটা দিয়ে দিবেন, তখন হচ্ছে বিজনেস থেকে আপনাকে আর কি যে অর্গানাইজেশন সেখান থেকে আপনাকে একটা মেইল দিবে যে আপনি কন্ট্যাক্ট করতে চেয়েছিলেন, তো আপনার নিড সম্পর্কে আমরা কিছু তথ্য নিতে চাচ্ছি, তখন মিটিং করে হোক বা যেভাবে হোক তখন হচ্ছে কাজ হয়। এটা সার্চ করলাম হচ্ছে একজনের ওই লোকাল ক্লায়েন্ট বুঝতেছিলাম, তো এসইও একজন পাইছিলাম ওয়ার্ডপ্রেসের, উনি এসইও কাজ করে, ওনার হচ্ছে ইয়া দরকার, ওয়ার্ডপ্রেসের একটা সাইট দরকার, ফিলিপাইনের ক্লায়েন্ট। আমরা কথা বলতেছিলাম, গ্রুপে বলতেছে কাজ পারে না, বলতেছেন পারে, কতই কাজ করে মানে ঠিক আছে, মানে কাস্টমাইজেশন তো শিখছে, এখন তার যে সার্ভিস সাইটে দরকার ইয়া বিজনেস কনসাল্টিং দিয়ে করা সম্ভব, কিন্তু যে পেমেন্টের যে ইস্যুটা আপনাকে এখন জিজ্ঞেস করে ক্লিয়ার হলো, এটা বুঝতেছিলাম, এই জন্য কাজটা বলে রাখছি। আচ্ছা। আজকে যে